কি অবস্থা সবার? দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। হুসেন আহমেদ কেমন আছো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলো তো। ঠিক আছে, তাহলে আজকে সবকিছু ক্লিয়ার আছে তাই তো? ওকে, তাহলে চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলতরিতের শেষ ক্লাসে। চলতরিতের আজকে আমাদের শেষ ক্লাস। আজকে আমরা একটা টপিক আলোচনা করে এই অধ্যায়টা শেষ করে দিব। সেটা হচ্ছে তাড়ন বেগ এবং রোধের সূত্রগুলা। এই ছোট দুইটা টপিক, এইটাই আমাদের বাকি ছিল। একটা পড়লে মোটামুটি এই অধ্যায়টা শেষ। তো চলো শুরু করি। এগুলা হচ্ছে প্রথম দিককার টপিক, বাট খুব সহজ টপিক, তো এই কারণে আমরা মূল টপিকে চলে গেছিলাম এগুলা বাদ দিয়ে। ভাবছিলাম এগুলো আমরা লাস্টের দিকে রিল্যাক্সে পড়ে নিব। তো আজকে সেই সময় চলে আসছে। তাহলে মূলত এই অধ্যায়টা আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা অধ্যায়। তো এই চ্যাপ্টারটা থেকে সৃজনশীল প্রশ্ন কিন্তু শিওর থাকবেই। এই চ্যাপ্টার থেকে কোনো পরীক্ষাতেই, যদি পরীক্ষা তোমরা দাও বা পরীক্ষা যদি হয় আর কি, তাহলে এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন মিস করার কোনো সম্ভাবনা নাই। এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং একটা কি অনেক সময় দুইটা কোশ্চেনও কিছু কিছু বোর্ডে থাকবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে তাড়ন বেগ ও তাড়ন বেগের রাশিমালা প্রথমে। তাহলে লিখো একটু তাড়ন বেগ বা ড্রিফট ভেলোসিটি। তাড়ন বেগ, এটাকে ইংরেজিতে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে আধান বাহক মানে ইলেকট্রন গুলা যে গড় বেগে প্রবাহিত হয় সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রনের তাড়ন বেগ বা আধান বাহকের তাড়ন বেগ। ওকে, তাহলে সংজ্ঞাটা হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে আধান বাহক, কোন পরিবাহীর মধ্য দিয়ে আধান বাহক, কোন পরিবাহীর মধ্য দিয়ে আধান বাহক যে গড় বেগে প্রবাহিত হয়, আধান বাহক যে গড় বেগে প্রবাহিত হয় তাকে আধান বাহকের তাড়ন বেগ বলে। আধান বাহকের তাড়ন বেগ বলে। তো দেখো ব্যাপারটা ডেফিনেশনের মতো এতটা কিন্তু সহজ না, একটু বোঝার আছে এখানে। তোমার মনে হতে পারে ভাই একটা পরিবাহীর মধ্য দিয়ে আধান বাহক মানে ইলেকট্রন যে বেগে ফ্লো করে সেটাই হচ্ছে তাড়ন বেগ। তো ব্যাপারটা এত সহজ না এই ডেফিনেশনের মতো, একটু বোঝার আছে এখানে। আধান বাহকের দুইটা বেগ থাকে, একটা হচ্ছে তার অ্যাকচুয়াল বেগ, আর একটা হচ্ছে তার ড্রিফট ভেলোসিটি বা তাড়ন বেগ। আমরা আজকে ড্রিফট ভেলোসিটি বা তাড়ন বেগ বুঝবো এবং তার রাশিমালাটা নির্ণয় করব। চিন্তা করো কোন একটা পরিবাহী হচ্ছে এটা হচ্ছে পরিবাহী। এই পরিবাহী ধরো কপার তারের একটা খন্ডাংশ। এই পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রন গুলা কিভাবে আসছে? কপার অ্যাটম থেকে, কপার অ্যাটমের লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসছে। তো এইভাবে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন এখানে আছে। ধরো এই একটা কপার অ্যাটম, এই একটা কপার অ্যাটম, এই একটা কপার অ্যাটম, এরকম ধরো প্রত্যেকটা কপার অ্যাটম থেকে একটা একটা করে ফ্রি ইলেকট্রন আসছে, একটা একটা করে এরকম ফ্রি ইলেকট্রন আসছে। এগুলো হচ্ছে সব ফ্রি ইলেকট্রন। এখন এই যে ফ্রি ইলেকট্রন গুলো আছে, এই ফ্রি ইলেকট্রন গুলা কিন্তু এই পরিবাহীর মধ্যে স্থির কোথাও বসে নেই। দেখো কপার অ্যাটম, এই যে ফিক্সড অ্যাটম, কপার অ্যাটম এইগুলা কিন্তু মুভ করতে পারে না। কপার অ্যাটম কিন্তু ফিক্সড, এগুলা কিন্তু স্থির, এগুলা কিন্তু এই পরিবাহীর মধ্য দিয়ে চলাচল করতেছে না। কারণ কপার অ্যাটম এটা কিন্তু চার্জ ক্যারিয়ার না। চার্জ ক্যারিয়ার হইতে গেলে তাকে অবশ্যই মুভ করতে হবে, তাকে ফ্রি হইতে হবে। কেউ যদি ফ্রি না হয় তাহলে সে কিন্তু চার্জ ক্যারিয়ার না। তাহলে এই কপার অ্যাটম গুলা কিন্তু চার্জ ক্যারিয়ার না। এগুলো কিন্তু এই কপার অ্যাটমটা কিন্তু লাফ দিয়ে সামনে আসবে না, এখান থেকে সামনে আসবে না, এই কপার অ্যাটমটা এখান থেকে সামনের দিকে আসবে না। কিন্তু এই যে ফ্রি ইলেকট্রন গুলা তারা চার্জ ক্যারিয়ার, তারা মুভ করতে পারে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, ছোটাছুটি করতে পারে। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে গতিশীল থাকে বা মুভ করতে পারে হচ্ছে চার্জ ক্যারিয়ার, এই ফ্রি ইলেকট্রন গুলা।
এখন কথা হচ্ছে কি, আমি এখানে তো কোনো ব্যাটারি এখনো যুক্ত করি নাই, এখানে কিন্তু এখন তড়িৎ প্রবাহ নাই, বাট তারপরেও কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু ছোটাছুটি করতেছে। এই ইলেকট্রনটা এখানে কিন্তু স্থির নাই, এই ইলেকট্রন এখানে কিন্তু স্থির নাই, এই ইলেকট্রনগুলো কিন্তু এই পরিবাহীর মধ্য দিয়ে ছোটাছুটি করতেছে। এখন তোমার মনে হইতে পারে ভাই ছোটাছুটি করতেছে, তাহলে কেন তড়িৎ প্রবাহ হচ্ছে না? এখানে দেখো আমি কোনো ব্যাটারি কিন্তু যুক্ত করি নাই, তড়িৎ প্রবাহ কিন্তু হচ্ছে না, কিন্তু তারপরও ধরো এই অবস্থায় যদি এই কপার অ্যাটমের কপারের এই যে খন্ডাংশ কপার তার, এই কপার তারে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কিন্তু ইলেকট্রন ফ্লো করতেছে, ইলেকট্রন কিন্তু সরি ফ্লো বলাটা ভুল হবে, ইলেকট্রন কিন্তু মুভ করতেছে, ইলেকট্রন কিন্তু ছোটাছুটি করতেছে, বাট এখানে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। এবার কথা হচ্ছে কেন? কারণ এই ইলেকট্রন এরা বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছে, কোনো নির্দিষ্ট একটা ডিরেকশনে কিন্তু মুভ করতেছে না। এখানে এই যে ইলেকট্রন ফ্রি ইলেকট্রনগুলো আছে, এগুলা এরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছে, বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছে, এরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিকে মুভ করতেছে না। আমি একটু তোমার দেখাই, ধরো এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রন এভাবে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছে, বিক্ষিপ্ত ভাবে গতিশীল আছে, এরকম ভাবে গতিশীল আছে, দেখো চিত্রে তাকাও তাহলে বুঝতে পারবা। তাহলে এরা কিন্তু নির্দিষ্ট কোনো দিকে, এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে কোনো নির্দিষ্ট দিকে পরিবাহীর মধ্য দিয়ে কিন্তু ফ্লো করতেছে না, এই কারণে তড়িৎ প্রবাহ কিন্তু হচ্ছে না। এবার কথা হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ চাই, তো তড়িৎ প্রবাহের জন্য কি করা লাগবে? ব্যাটারি যুক্ত করা লাগবে, দুই প্রান্তের একটা বিভব পার্থক্য সৃষ্টি করা লাগবে। তাহলে আমরা একটা ব্যাটারি এই পরিবাহীর দুই প্রান্তে সংযুক্ত করে দিলাম, এই যে একটা ব্যাটারি যুক্ত করে দিলাম, এটা উচ্চ বিভব প্রান্ত বা পজিটিভ টার্মিনাল, এটা নিম্ন বিভব প্রান্ত বা নেগেটিভ টার্মিনাল। তাহলে আমরা কি করলাম? এই পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য সৃষ্টি করলাম। এই বিভব পার্থক্য সৃষ্টি করলে এবার এই চার্জ ক্যারিয়ার অর্থাৎ আদান বাহক বা ইলেকট্রনগুলো এবার কিন্তু মুভ করা শুরু করবে। কোন দিক থেকে কোন দিকে মুভ করবে? এটা মাইনাস নিম্ন বিভব প্রান্ত, আর এটা উচ্চ বিভব প্রান্ত। তাহলে ইলেকট্রনগুলো এই যে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে এইভাবে ইলেকট্রনগুলা কিন্তু মুভ করতে থাকবে, ইলেকট্রনগুলা কিন্তু এই পরিবাহীর মধ্য দিয়ে এভাবে ঘুরতে থাকবে, এভাবে ইলেকট্রনগুলা এই পরিবাহীর মধ্য দিয়ে এভাবে চলতে থাকবে ইলেকট্রনগুলা, ঠিক আছে? তাহলে এইবার কিন্তু এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলা একটা নির্দিষ্ট দিকে এই পরিবাহী তারের মধ্য দিয়ে, দেখো একটা একটা বদ্ধ লুপ বা সার্কিট কমপ্লিট করছে, এবার এর মধ্য দিয়ে ইলেকট্রন কিন্তু এভাবে মুভ করতে থাকবে। আর ইলেকট্রন যদি এভাবে প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ হবে। এবার একটা কথা হচ্ছে কি, এই যে পরিবাহীর মধ্য দিয়ে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এই ফ্রি ইলেকট্রনগুলো কি একেবারে সোজা দৌড় দেয়? ভালো করে বুঝবা, এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এই ফ্রি ইলেকট্রনগুলো কি এই বরাবর সোজা দৌড় দিচ্ছে? একেবারে এই ইলেকট্রনটা সোজা এদিকে দৌড় দিচ্ছে, ইলেকট্রনের বেগটা কি এরকম এই দিক বরাবর, এই ইলেকট্রনটার বেগটা কি এদিক বরাবর, এই ইলেকট্রনটার বেগটা কি এদিক বরাবর, এভাবে কি ফ্রি ইলেকট্রনগুলো এইভাবে ছোটাছুটি করতেছে? এই যে ফ্রি ইলেকট্রনগুলা, ধরো অনেকগুলা ফ্রি ইলেকট্রন দেখালাম আমি, তো এই ফ্রি ইলেকট্রনগুলার গতিপথটা কি এই বরাবর এরকম? উত্তর হচ্ছে না, এরকম না। কারণ ইলেকট্রনগুলো যখন এইভাবে দৌড়াবে তখন এই ইলেকট্রনগুলো এই পরিবাহীর মধ্যে ফিক্সড যে অ্যাটমগুলো আছে না, এই যে কপারের ফিক্সড অ্যাটমগুলো আছে, এগুলোর সাথে ধাক্কা খায়, সংঘর্ষে লিপ্ত হয়। ইভেন ইলেকট্রনের সাথেও কিন্তু ইলেকট্রনের এই যে ফ্রি ইলেকট্রন এক ঝাঁক ইলেকট্রন যখন যাচ্ছে তখন ইলেকট্রনের সাথে ইলেকট্রনের কিন্তু ধাক্কা লাগে। আর যখন এরা ফিক্সড অ্যাটমের সাথে ধাক্কা লাগাবে, এই যে আমরা রোধ পড়ি না, এই রোধের জন্ম কোথায়? রোধ কেন? এই রোধ কিন্তু এই ফিক্সড অ্যাটমের সাথে ইলেকট্রনের ধাক্কা থেকেই কিন্তু রোধ, এই যে বাধা থেকেই রোধ, ইলেকট্রন পরিবহনে বাধা, চার্জ ক্যারিয়ার পরিবহনে বাধা। তো ইলেকট্রনগুলো এই ফিক্সড অ্যাটমগুলোর সাথে ধাক্কা খায়। তো ফিক্সড অ্যাটমগুলোর সাথে যখন ধাক্কা খাবে, তুমি চিন্তা করো, তুমি দৌড়াচ্ছ, পথের মাঝখানে একটা খুঁটিতে ধাক্কা খাই, তাহলে কি তুমি সোজা দৌড়াইতে পারবা? তাহলে ধাক্কা খাওয়ার পরে বেঁকে আবার এদিকে চলে যাবা, আবার ধাক্কা খাওয়ার পরে বেঁকে আবার এদিকে আসবা। তাহলে কি হবে? এই ইলেকট্রনগুলা আঁকা বাঁকা ভাবে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করে। আগেও কিন্তু ইলেকট্রনগুলো ছোটাছুটি করতেছিল, আগেও এরকম বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছিল, এবারও কিন্তু ইলেকট্রনগুলা বিক্ষিপ্ত ভাবেই ছোটাছুটি করে। কিন্তু একটা কথা আছে, বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে 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 তারা সামনের দিকে আগায়, বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছে, ছোটাছুটি করতে 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 সামনের দিকে আগাইতেছে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে আগাইতেছে। তাহলে কথা হচ্ছে কি, তাহলে আগে কি হচ্ছিল? যদি ব্যাটারি যুক্ত না করি, যখন ব্যাটারি যুক্ত করিনি তখন কি হচ্ছিল? ব্যাটারি যখন যুক্ত করি নাই, এই যে পরিবাহী এখানে যখন ব্যাটারি যুক্ত করা নেই, তখন ইলেকট্রনগুলা এইভাবে, ইলেকট্রনগুলা ধরো এই যে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার পরে বেঁকে যাচ্ছে, একটা ইলেকট্রন ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার পরে বেঁকে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার পরে বেঁকে যাচ্ছে। এই যে এইভাবে ধরো ইলেকট্রন ছোটাছুটি করতেছিল, ইলেকট্রন এইভাবে ছোটাছুটি করতেছিল, এদিক ওদিক ছোটাছুটি এভাবে করতেছিল।
তো এইভাবে জাস্ট খালি ছোটাছুটি করতেছিল, কিন্তু ছোটাছুটি করতে 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 কোন একটা নির্দিষ্ট দিকে ফ্লো করতে করতেছিল না, কিন্তু এইবার সেই নির্দিষ্ট দিকে ফ্লোটা শুরু হবে। তাহলে আমি তোমাকে একটু হাত দিয়ে দেখাই, তুমি ভালো করে জিনিসটা মাথার মধ্যে ঢুকাও, বুঝো। পরিবাহী একটা তার, তার মধ্যে ইলেকট্রন আছে, কোনো ব্যাটারি যুক্ত করো নাই, কোনো তড়িৎ প্রবাহ নাই, তাহলে তখন ইলেকট্রন গুলো এইভাবে ছোটাছুটি করতেছে, বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতেছে, এদিক ওদিক এদিক ওদিক পরিবাহীর মধ্যে দিয়ে ছোটাছুটি করতেছে। এবার কথা হচ্ছে কি, যখন আমি ব্যাটারি যুক্ত করে সুইচ টুইচ অন করে দিব, তখন কি হবে? তখনও পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করবে, সোজা দৌড় দিবে না, সোজা এভাবে দৌড় দিবে না, এভাবে দৌড় দিতে পারবে না, কারণ ফিক্সড অ্যাটমের সাথে ধাক্কা খাবে। তাহলে কিভাবে দৌড় দিবে? ছোটাছুটি করতে করতে, বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে করতেই একটা নির্দিষ্ট ডিরেকশনে ফ্লো করবে। তাহলে দেখো ব্যাপারটা এরকম, এই যে ছোটাছুটি করতেছে, ছোটাছুটি করতে 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 ছোটাছুটি করতে করতে একটা নির্দিষ্ট ডিরেকশনে এইভাবে মুভ করতেছে, ছোটাছুটি করতে করতে মুভ করতেছে। তাহলে এইভাবেই আস্তে আস্তে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, অর্থাৎ এক ঝাঁক ইলেকট্রন তারা ছোটাছুটি করতে 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 আস্তে আস্তে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। কি কথা বুঝছো? তাহলে ইলেকট্রনের বেগটা কেমন বা ইলেকট্রনের ছোটাছুটি গতিটা কেমন, সেই জিনিসটা বুঝতে পারছো? তোমরা আরো সুন্দর করে বুঝাই। অনেক সময় দেখবা সন্ধ্যার দিকে, ঠিক আছে, বিকালের দিকে বা সন্ধ্যার দিকে অনেক সময় দেখবা খোলা মাঠ বা নদীর পাড়ে অনেক সময় দাঁড়াইলে দেখবা মাথার উপর এক ঝাঁক পোকা, মাথার উপর এক ঝাঁক পোকা এসে ভন 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 করা শুরু করে। বলো, এটা দেখছো কি? এটা এক্সপিরিয়েন্স করছো কিনা? এরকম মাথার উপর দেখবে এক ঝাঁক পোকা এসে এরকম ভন ভন করে। বলো, এটা এক্সপিরিয়েন্স করছো? ওকে, এইবার বলো তো, এই ঝাঁকের মধ্যে এই যে মশাগুলা আছে, পোকাগুলা আছে, এই ঝাঁকের মধ্যে এরা কি স্থির? এই ঝাঁকের মধ্যে এরা কি স্থির বসে আছে? বলো, ঝাঁকের মধ্যে কিন্তু স্থির বসে না, ঝাঁকের মধ্যে স্থির বসে না। তাহলে ঝাঁকের মধ্যে কি হচ্ছে? এরকম ছোটাছুটি ছোটাছুটি করতেছে, তোমার বিরক্ত লাগতেছে, তুই বলো ধুর, তুমি একটু সামনে আগায় গিয়ে দাঁড়াইলা, তুমি একটু সামনে আগায় গিয়ে দাঁড়াইলা, কি হবে বলো? সামনে আগায় গিয়ে দাঁড়াইলে কি হবে? এই এই মশাগুলো এখানেই থাকবে না, দেখবা ওই মশাগুলো আবার আবার এইখান থেকে ছোটাছুটি করতে 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 আবার এই পুরো ঝাঁক এইখানে চলে গেছে, পুরো ঝাঁকটা দেখবা এইখানে চলে গেছে, পুরো ঝাঁকটা আবার দেখবা সামনে চলে গেছে। বলো, এরকম হবে না? এই ঘটনাটা ঘটবে। এইবার বলো তো, এই মশাগুলা এখান থেকে যখন এখানে গেছে, তখন মশাগুলা কি এইভাবে দৌড় দিছে? এইভাবে সোজা দৌড় দিছে? বলো, এইভাবে সোজা দৌড় দিছে? তুমি কি এরকম দেখো যে এই যে মশাগুলো এখানে ছিল, তুমি এখান থেকে হেঁটে সোজা চলে গেলা, তাহলে মশাগুলা দৌড় দিয়ে এখানে চলে গেল, এক ঝাঁক মশা দৌড় দিয়ে এরকম চলে গেল? না, এরকম কিন্তু যায় নাই। কিভাবে গেছে বলতো? ইলেকট্রন গুলো ঠিক এইভাবে ফ্লো করে না, ইলেকট্রন গুলো পরিবাহীর মধ্যে দিয়ে এইভাবে সোজা এইভাবে দৌড় দেয় না। তাহলে এই যে পোকাগুলো, এই পোকাগুলো এখান থেকে এখানে যাবে কিভাবে? এখানে যে পোকাগুলো আছে, এই পোকাগুলো কিন্তু ছোটাছুটি করতেছে, তাহলে ওরা দেখবা এইভাবে ছোটাছুটি করতেছে, ছোটাছুটি করতে করতে ছোটাছুটি করতে করতে এভাবে ছোটাছুটি করতে করতে এইখানে গিয়ে হাজির হয়েছে, ঠিক আছে? তাহলে এই ঝাঁকের মধ্যে ওরা ছোটাছুটি করতেছিল, ছোটাছুটি করতে করতে সামনের দিকে আগেছে, দেখো চিত্র দেখো, এইভাবে সামনের দিকে আগেছে। কি ক্লিয়ার? আমি যদি একটা মশার সাথে একটা জিপিএস ট্র্যাকার লাগাই দিই এবং তার গতিপথ যদি দেখি, তাহলে তার গতিপথ আমি এরকম দেখবো না। ধরো জিপিএস ট্র্যাকার লাগাই দিলাম, লাগাই দিয়ে যদি ওই মশাটার গতিপথ দেখি, তাহলে ওই মশাটার গতিপথ দেখতে পারবো এরকম, এই মশাটার গতিপথ দেখতে পারবো এরকম, ছোটাছুটি করতে করতে ছোটাছুটি করতে করতে এইভাবে এখানে এই ঝাঁকের মধ্যে গিয়ে ঢুকছে, তাহলে তার গতিপথটা হবে এরকম। কি কথা বুঝছো? এটা অনেক সময় দেখবা ওই যে পোনা মাছ, পুকুরে অনেক সময় দেখবা যে পোনা মাছের ঝাঁক, মাছের বাচ্চাদের ঝাঁক, অনেক সময় বিশেষ করে তেলাপিয়া মাছের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি। তো একসাথে মনে করো অনেক পোনা মাছের বাচ্চা একসাথে নিয়ে থাকে মা মাছটা, তো মা মাছটা একটু তলে থেকে দেখবা, আর ওই এক ঝাঁক পোনা মাছ ওই মা মাছটার সাথে থাকে। তো দেখবা ওই পোনার ঝাঁকের মধ্যে, ওই ঝাঁকের মধ্যে পোনাগুলা কিন্তু ছোটাছুটি করতেছে, কিন্তু দেখবা ঝাঁক একটা নির্দিষ্ট দিকে যায়, ঠিক আছে? পুকুরের মধ্যে ধরো ঝাঁক একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, দেখবা ওই পোনা মাছগুলো সবসময় এই ঝাঁকের সাথেই থাকে, কিন্তু ঝাঁকের মধ্যে ওরা আবার কি করতেছে? ঝাঁকের মধ্যে ওরা আবার ছোটাছুটি করে যাচ্ছে। তো ইলেকট্রনও এইভাবেই কিন্তু ফ্লো করে, পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনও ঠিক এইভাবে ফ্লো করে, এক ঝাঁক ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, কিন্তু সোজা দৌড় দিয়ে যাচ্ছে না, তারা কি হচ্ছে? এইভাবে ছোটাছুটি করতে করতে, বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে করতে, ধাক্কা খাইতে খাইতে, ফিক্সড অ্যাটমের সাথে, ফিক্সড অ্যাটম গুলো হচ্ছে পথের মাঝখানে খুঁটি, তার সাথে ধাক্কা খাইতে খাইতে সামনের দিকে আগাচ্ছে। তাহলে একটা ইলেকট্রনের কিন্তু দুইটা বেগ, একটা হচ্ছে তার অ্যাকচুয়াল বেগ, ঠিক আছে, অ্যাকচুয়াল বেগ,
আর একটা হচ্ছে তার ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ডিস্টেন্সের জন্য বেগ, মানে এই যে ধাক্কা খেয়ে কতটুকু সামনে আগালো, ধাক্কা খেয়ে কতটুকু সামনে আগালো সেই ডিস্টেন্সটা হচ্ছে ড্রিফট ডিস্টেন্স, সেই ড্রিফট ডিস্টেন্সের জন্য বেগ। যেমন আমি যদি এই মশার কথাটা বলি, সেই মশাটা এখান থেকে এখানে আগালো, এই যে ধাক্কা খেয়ে এতটুকু আগালো, কিন্তু তার মধ্যে আবার এরকম ছোটাছুটি করতে করতে গেছে, তাহলে এটা তার অ্যাকচুয়াল অতিক্রান্ত দূরত্ব বা অ্যাকচুয়াল ডিস্টেন্স, তার জন্য যে বেগটা সেটা অ্যাকচুয়াল বেগ। আর এইটা হচ্ছে ড্রিফট ডিস্টেন্স, তার জন্য যে বেগটা সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। কি কথা বুঝলাম? তাহলে এবার আসো একটা পরিবাহীর ক্ষেত্রে দেখি ঘটনাটা। এটা মনে করো একটা পরিবাহী, একটু পরিবাহীটাকে একটু বড় করে আঁকি। এটা হচ্ছে একটা কপার তারের খন্ডাংশ, কপার তারের খন্ডাংশ। এই কপার তারের মধ্যে দিয়ে ধরো তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে এইদিকে, তাহলে এদিকে তড়িৎ প্রবাহ হলে ইলেকট্রন ফ্লো প্রবাহ হবে এইদিকে। তাহলে ধরো একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, তো এই ইলেকট্রনটা ধরো তড়িৎ পরিবহনের আগে, যখন তড়িৎ পরিবহন হচ্ছে না, ব্যাটারি যখন যুক্ত করা নেই, তখন ইলেকট্রনটা মনে করো এখান থেকে এখানে যাবে, দেন দেন ইলেকট্রনটা ধরো এখানে কি একটা ফিক্সড অ্যাটমের সাথে ধাক্কা খাবে, তারপরে এখানে, তারপরে ইলেকট্রনটা এখানে, তারপরে একদিকে এই, এই মনে করো এরকম আসবে, ইলেকট্রনটা ধরো এখানে আসবে, এই যে এইখানে পৌঁছাবে, এইখান থেকে ইলেকট্রনটা পৌঁছাবে এখানে। এটা ধরো তড়িৎ পরিবহনের আগে, তড়িৎ পরিবহনের আগে, তড়িৎ পরিবহন হচ্ছে না। তাহলে যখন তড়িৎ পরিবহন হচ্ছে তখন ঘটনাটা কি ঘটবে? তড়িৎ পরিবহন হলে কি হবে? ড্রিফট হবে, ধাক্কা খাবে। তাই এই যে ছোটাছুটি এরকম ভাবে ছোটাছুটি করতেছিল, এবার যখন ব্যাটারি কানেক্ট করে দিব, ব্যাটারি যখন কানেক্ট করে দিব, ইলেকট্রনটা দেখো তড়িৎ প্রবাহ এইদিকে, তাহলে ইলেকট্রনের ফ্লোটা হবে এইদিকে। তাহলে ইলেকট্রন কি করবে? ও ওর পথের মতোই থাকবে, কিন্তু একটু ড্রিফট হয়ে সামনে আগাবে। কেমন? ইলেকট্রনটা এখান থেকে এখানে যাওয়ার কথা ছিল, দেখা যাবে কি ইলেকট্রনটা এখান থেকে এইখানে না গিয়ে এইখান থেকে এইখানে চলে আসছে। এখান থেকে এখানে আসার কথা ছিল, দেখা যাবে এখান থেকে এখানে চলে আসছে। দেখো একটু ড্রিফট হয়ে সামনে আগাইছে। এখান থেকে এখানে আসার কথা ছিল, দেখা যাবে এখান থেকে এখানে চলে আসছে। এখান থেকে ধরো এইখানে চলে আসছে, এইখান থেকে এইখানে গেছে। তারপরে এখান থেকে এখানে যাওয়ার কথা ছিল, এখান থেকে গেছে এখানে, তারপরে এখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে। এই দেখো একটু 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 করে সামনে আগাইছে, দেখো এখান থেকে এখানে, তারপরে আরেকটু সামনে আগাইছে, তারপরে আরেকটু, তারপরে আরেকটু, এভাবে আস্তে 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 একটু একটু করে সামনে আগাইছে। তার আসলে যেখানে পৌঁছানোর কথা ছিল তার থেকে সে এতটুকু আগাই গেছে। এইটাই হচ্ছে ডিপ ডিস্টেন্স এল, বুঝছো? এটা হচ্ছে ডিপ ডিস্টেন্স এল। আর এই অ্যাকচুয়াল এই যে সবুজ কালি দিয়ে যে পথটা, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স। আর এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে তার ড্রিফট ডিস্টেন্স, ড্রিফট ডিস্টেন্স। ঠিক আছে? এখন এই ড্রিফট ডিস্টেন্স মনে করো, এই ড্রিফট ডিস্টেন্সটা অতিক্রম করে মনে করো টি সময়, তা আমি এখন ড্রিফট ভেলোসিটি চাই। তাহলে ড্রিফট ভেলোসিটি বা ত্বরণ বেগ, ড্রিফট ভেলোসিটি বা ত্বরণ বেগ ভি, তাহলে এল ডিভাইডেড বাই টি, এস ইকুয়াল টু ভিটির মতো। ঠিক আছে? বলো তো ড্রিফট ভেলোসিটিকে ভিডি দিয়ে লেখা হয়, বলো তো ড্রিফট ভেলোসিটি বেশি হবে না অ্যাকচুয়াল ভেলোসিটি বেশি হবে? টি সময়ে এখান থেকে এখানে আসছে, তাহলে টি সময়ে ড্রিফট ডিস্টেন্স হচ্ছে এল, আর টি সময়ে অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে এইটা, অ্যাকচুয়াল ডিস্টেন্স এটা। তাহলে তুমি যখন অ্যাকচুয়াল বেগ বের করবা ভি অ্যাকচুয়াল, তাহলে তখন মনে করো এস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই টি দিয়ে ভাগ দিতে হবে। আর যখন ড্রিফট ভেলোসিটি বের করতেছো তখন ভিডি এটা সমান সমান এল ডিভাইডেড বাই টি, এল হচ্ছে ড্রিফট ডিস্টেন্স, তো অ্যাকচুয়াল ডিস্টেন্স যেটা এটাকে এস অ্যাকচুয়াল বললাম, এস অ্যাকচুয়াল। এই অ্যাকচুয়াল ডিস্টেন্সটা দেখো, অ্যাকচুয়াল ডিস্টেন্সটা অনেক বেশি আর ড্রিফট ডিস্টেন্সটা অনেক কম, তাহলে স্বাভাবিকভাবে অ্যাকচুয়াল যে বেগটা, অ্যাকচুয়াল যে বেগটা ভি অ্যাকচুয়াল যেটা, সেটা অনেক 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 বেশি হবে ড্রিফট ভেলোসিটির তুলনায়। কি কথা বুঝতে পারছো? ড্রিফট ভেলোসিটির তুলনায় অনেক 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 বেশি হবে। স্বাভাবিক, তুমি দেখো ড্রিফট ডিস্টেন্স এতটুকু আর তার তুলনায় অ্যাকচুয়াল ডিস্টেন্স অনেক অনেক বেশি। এই কারণে দেখবা আমরা যখন ম্যাথ ট্যাথ করব, দেখবা ম্যাথ ট্যাথ যখন করব তখন এই অ্যাকচুয়াল ড্রিফট ডিস্টেন্সের যে মানটা হিসাব করব, ধরো 5.4 মিটার পার সেকেন্ড অথবা 33 মিটার পার সেকেন্ড, এরকম বেগের মান আসবে দেখবা ম্যাথ করার সময়। আর অ্যাকচুয়াল ভেলোসিটি যদি হিসাব করি, এটা হচ্ছে সামথিং ইনটু ধরো 10 টু দি পাওয়ার 5 বা 6 এত মিটার পার সেকেন্ড, 10 টু দি পাওয়ার 6 বা 5 মিটার পার সেকেন্ড এরকম।
ঠিক আছে, এত এত বেশি বেগ আর কি, অ্যাকচুয়াল যে বেগটা সেটা হচ্ছে এত বেশি বেগ, সামথিং ইনটু 10 টু দি পাওয়ার 8 বা 10 সরি 10 টু দি পাওয়ার 8 তো 10 টু দি পাওয়ার 6 বা 10 টু দি পাওয়ার 5 এত মিটার পার সেকেন্ড। তো আমরা এখন ডিপ ভেলোসিটি হিসাব করব, আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি ভাই দরকার নাই, ডিপ ভেলোসিটি হিসাব করব। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, কোন একটা পরিবাহী, ধরো এই হচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে এই ডিরেকশনে তড়িৎ প্রবাহ হচ্ছে, আই ডিরেকশনে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো মনে করো এই পরিবাহীর তুমি পুরোটাও চিন্তা করতে পারো, আবার একটা সার্টেন পোরশনও তুমি চিন্তা করতে পারো। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। মনে করো এক ঝাঁক ইলেকট্রন, যেহেতু তড়িৎ পরিবহন এইদিকে, তাহলে এক ঝাঁক ইলেকট্রন, ধরো এই যে এক ঝাঁক ইলেকট্রন এর মধ্যে যা আছে আর কি, সেই এক ঝাঁক ইলেকট্রন ডিফট হইতে হইতে, ধাক্কা খাইতে খাইতে ডিফট হইতে হইতে ধরো এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে এল। বা তুমি চাইলে যদি মনে করো ভাই আমি এল পুরাটা নিব না, আমি একটা সার্টেন পোরশন চিন্তা করে নিব, ধরেন আমি এই পরিবাহীর এতটুকু পোরশন আমি চিন্তা করে নিব, যে একটা এইটুকুর অংশের মধ্যে মনে করো যে একটা ইলেকট্রন ডিফট হয়ে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তো তার ডিপ ডিসটেন্স হচ্ছে এল, আমি এইটুকু ধরে নিব, ওকে, কোনো প্রবলেম নাই। তাহলে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে এর মধ্যে একটা ইলেকট্রনের ডিপ ডিসটেন্স হচ্ছে এল। কত সময় গেছে, ধরো টি সময়, টি সময়ে ডিফট হয়ে এল দূরত্ব অতিক্রম করছে। এই যে পরিবাহীটা, এই পরিবাহীর একক আয়তনে আধান বাহক সংখ্যা, এটা দেওয়া আছে, একক আয়তনে আধান বাহক সংখ্যা, আধান বাহক, এটা ছোট হাতের এন, এটা বলা আছে। এই যে পরিবাহীটা, এই পরিবাহী একক আয়তনে এই পরিমাণ আধান বাহক আছে। তাহলে এইবার তুমি বলো তো, যে অংশ তুমি চিন্তা করতেছো, যে অংশ তুমি, যে সার্টেন পিরিয়ড, সার্টেন পোরশন, এইটুকু তুমি হিসাব করার জন্য ধরে নিছো, সেইটুকুর আয়তন কত? এইটুকুর আয়তন। তাহলে বিবেচনাধীন অংশের আয়তন, তাহলে সেটুকুর আয়তন হচ্ছে এ ইন্টু এল। প্রস্থচ্ছেদ এ এর সাথে যদি এল গুণ হয় তাহলে আয়তন। তাহলে বলো এর মধ্যে কি পরিমাণ আধান বাহক আছে, এর মধ্যে এইটুকু অংশের মধ্যে, সরি সরি সরি, তাহলে বলো এটুকুর মধ্যে কি পরিমাণ আধান বাহক আছে? তাহলে ওইটুকু অংশের মধ্যে মোট আধান বাহক, মোট আধান বাহক, এটাকে ক্যাপিটাল লেটার এন বললাম, একক আয়তনে আধান বাহক এন, এল আয়তনে আধান বাহক এন ইন্টু এ ইন্টু এল, এটা হচ্ছে মোট এই অংশের আধান বাহক। এখন আমরা তড়িৎ প্রবাহ আই সমান সমান জানি কিউ ডিভাইডেড বাই টি। তাহলে এই যে টি সময়ে এখান থেকে এখানে গেছে, এল দূরত্ব অতিক্রম করছে, আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ হচ্ছে এই অংশের মধ্যে মোট কত আধান আছে, সেটা হচ্ছে কিউ। তাহলে মোট কিউ, কিউ ইকুয়াল টু, আমরা স্থির তড়িৎ অধ্যায়ে শিখছিলাম যে কিউ ইকুয়াল টু এন ই, একটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে এন সংখ্যক ইলেকট্রনের চার্জ এন ইনটু ই, তাহলে এন ইনটু ই ডিভাইডেড বাই টি। এন হচ্ছে টোটাল আধান বাহক, এই যে লেখা আছে, খুবই সহজ ডেরিভেশন, দুই লাইনের ডেরিভেশন, এন এ এল ই ডিভাইডেড বাই টি। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এল যদি হয়, তাহলে ডিপ ডিসটেন্স ভিডি, ভিডি কে কোন কোন বইতে ভি দিয়েও লিখছে, কোনো ব্যাপার না, তাহলে ভিডি বা ভি এটা ইকুয়াল টু এল ডিভাইডেড বাই টি। তাহলে অতএব টি ইকুয়াল টু এল ডিভাইডেড বাই ভিডি, এল ডিভাইডেড বাই ভিডি বা ভি, বুঝলাম? এল এল কাটো, ভি উপরে নিয়ে যাও, তাহলে আই ইকুয়াল টু এন এ ভি ই, যেখানে ভি হচ্ছে তাড়ন বেগ, যেখানে ভি হচ্ছে তাড়ন বেগ, বলো বুঝলা কিনা? যেখানে ভি হচ্ছে তাড়ন বেগ। ওকে, বুঝতে পারছো? হিসাব সহজ, দুই লাইনের হিসাব। এইবার আমরা আরেকটা ছোট্ট জিনিস পড়বো এখান থেকেই, সেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব মানে কারেন্ট ডেনসিটি। তো ঘনত্ব শুনলে অনেকে ভাবে একক আয়তনে সামথিং, যেমন যদি আমি ভরের ঘনত্ব বলি, তাহলে একক আয়তনে কি পরিমাণ ভর। যদি চার্জ ঘনত্ব বলি, তখন একক আয়তনে কি পরিমাণ চার্জ। ভাই চার্জ ঘনত্ব কিন্তু একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ হয়, একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ হয়, সেটা চার্জের ডাইমেনশনের উপর নির্ভর করে। ক্ষেত্র চার্জের জন্য চার্জ ঘনত্ব ছিল একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ, আয়তন চার্জের জন্য চার্জ ঘনত্ব ছিল একক আয়তনে কি পরিমাণ চার্জ, আবার দৈর্ঘ্যের জন্য চার্জ ঘনত্ব ছিল একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ। তাহলে এইবার আসো কারেন্ট ডেনসিটি অর্থাৎ প্রবাহ ঘনত্ব, এইটা কি হবে? এইটা হবে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট। এই যে এটার প্রস্থচ্ছেদ কত, এ না,
এ প্রস্থচ্ছেদের মধ্যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বকে জে দিয়ে প্রকাশ করা হয়, জে। তাহলে প্রবাহ ঘনত্ব হচ্ছে কোন একটা পরিবাহী, চিন্তা করো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর এটা হচ্ছে প্রস্থচ্ছেদ এ, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তাহলে এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহ, এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহ আই। তাহলে অতএব একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহ আই ডিভাইডেড বাই এ, এটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব জে। বুঝলা, এটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব জে, জে ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এ। তাহলে ডেফিনেশনটা একটু লিখে রাখি। কোন পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। তাহলে প্রবাহ ঘনত্ব জে, জে ইকুয়াল টু, এটা একটা সূত্র, একক কি, এর ইউনিট হচ্ছে আয়ের একক অ্যাম্পিয়ার আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। ঠিক আছে, আর এখান থেকে জে ইকুয়াল টু আই, আই ইকুয়াল টু এই যে এখানে আই ইকুয়াল টু এন এ ভিই, এন একক আয়তন আধান বাহক, এ প্রস্থের ক্ষেত্রফল, বি ত্বরণ বেগ, ই আধান বাহকের চার্জ ডিভাইডেড বাই এ, এ কাটাকাটি। তাহলে প্রবাহ ঘনত্বের আরেকটা সূত্র হচ্ছে এন ভিই, এইটা হচ্ছে প্রবাহ ঘনত্বের একটা সূত্র, খুবই ইজি জিনিস। তাহলে প্রবাহ ঘনত্ব ডান, বুঝলা। এইবার আসো রোধের সূত্র, এই জিনিসটা তুমি জানো, তোমার আসলে অত ডিটেলস আলোচনা করে বোঝানোর কিছু নাই, জাস্ট নিয়ম রক্ষা করবো আর কি। রোধের সূত্র, রোধ চারটা বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, উপাদান এবং হচ্ছে তাপমাত্রা। তো এর জন্য চারটা সূত্র আছে, তো সেই জিনিসগুলো এখন আমরা দেখব। তাহলে লিখো রোধের সূত্র, রোধের সূত্র। তো রোধের প্রথম সূত্রটা এটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র। প্রথম সূত্র এটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটা কি বলছে, বলছে কোন একটা পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ আর পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। কথা আছে, যখন 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 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাপমাত্রা ও উপাদান কনস্ট্যান্ট, এর মানে কি, আসলে মানেটা একটু বুঝি। ধরো তোমার কাছে এই একটা পরিবাহী তার আছে, ওকে, সেম উপাদানের আর একটা পরিবাহী তার আছে, তার দৈর্ঘ্য এর চেয়ে বেশি ধরো, কিন্তু আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা সেম, এই যেটা হচ্ছে তার। তাহলে কি হলো, দৈর্ঘ্য এটা হচ্ছে এটা বেশি, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান কনস্ট্যান্ট, এই দুইটার প্রস্থের ক্ষেত্রফল এ সেম, এই যে এ সেম, প্রস্থের ক্ষেত্রফল সেম, তাপমাত্রা এবং উপাদান সেম। দেখো দুটোকে সবুজ কালি দিয়ে আঁকছি, তার মানে ভাববা উপাদান সেম। এবার তাহলে কি, এর দৈর্ঘ্য কম এর দৈর্ঘ্য বেশি, এর দৈর্ঘ্য বেশি রোধ কম, সমানুপাতিক সম্পর্ক। সরি, দৈর্ঘ্য কম রোধ কম, আর এর দৈর্ঘ্য বেশি রোধ বেশি, সমানুপাতিক সম্পর্ক, দৈর্ঘ্য রোধের সাথে সমানুপাতিক। এবার প্রশ্ন হচ্ছে কেন, দেখো আমি ছোট্ট করে এক লাইনে বলে দিই। রোধ মানে কি, রোধ মানে হচ্ছে বাধা, তড়িৎ পরিবহনে বাধা। যখন আধান বাহক মানে ইলেকট্রন আর কি পরিবাহীর মধ্য দিয়ে ফ্লো করে, তখন বাধা বা সংঘর্ষের সম্মুখীন হয়। এই বাধা বা সংঘর্ষটা কিসের, বাধা বা সংঘর্ষ হচ্ছে ফিক্সড অ্যাটমের সাথে ইলেকট্রনের সংঘর্ষ। ইলেকট্রন হচ্ছে চার্জ ক্যারিয়ার,
সে পরিবাহীর মধ্য দিয়ে ফ্লো করতেছে, কিন্তু এই যখন এই কপার তারের মধ্য দিয়ে ফ্লো করবে তখন এই কপার তারে ফিক্সড অ্যাটম আছে পথের মাঝখানে, এই ফিক্সড অ্যাটম গুলোর সাথে ইলেকট্রন ধাক্কা খায়, ইভেন ইলেকট্রনের সাথেও ইলেকট্রনের কিছু ধাক্কা সংঘটিত হয়। এই ধাক্কা থেকেই রোধের জন্ম। যত বেশি ধাক্কা তত বেশি বাধা, তত বেশি সংঘর্ষ, তত বেশি বাধা তত বেশি রোধ। তাহলে ধাক্কার সাথে বা সংঘর্ষের সাথে রোধের ব্যাপারটা সমানুপাতিক আসলে, ঠিক আছে? রোধের জন্মই হচ্ছে এখান থেকে। এবার তুমি চিন্তা করো, দেখো এই দুইটার প্রস্থচ্ছেদ সেম, উপাদান সেম, তাপমাত্রাও সেম, এর পথটা বেশি এর পথটা এর পথটা কম এর পথটা বেশি। এখন এক ঝাঁক ইলেকট্রনকে আমি এখান থেকে এই পর্যন্ত যাইতে বলবো, এখান থেকে এই পর্যন্ত যাইতে বলবো, তাহলে বলো তো ইলেকট্রনগুলা কোন জায়গায় বেশি সংঘর্ষের সম্মুখীন হবে, কোন তারের মধ্য দিয়ে? এই তারের মধ্য দিয়ে বেশি সংঘর্ষের সম্মুখীন হবে, এই তারে তুলনামূলক কম। তুমি চিন্তা করো, নরমালি তোমাকে যদি বলা হয়, তোমাকে চোখ বেঁধে দেওয়া হয়েছে, একটা পথের মধ্যে দিয়ে যাইতে বলা হয়েছে, পথের মাঝখানে খুঁটি পোঁতা আছে, তুমি কি করছো? ধাক্কা খাচ্ছ, উঠে দাঁড়াচ্ছ, আবার ছুটতেছো, ধাক্কা খাচ্ছ, উঠে দাঁড়াচ্ছ, আবার ছুটতেছো। তো তোমার কাছে মনে হবে না, ইস পথ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত তাহলে আমি একটু ধাক্কা কম খাইতাম। তো এই ক্ষেত্রে ঘটনাটাই যে পথ যদি কম হয় ধাক্কা কম হবে, পথ বেশি হলে ধাক্কা বেশি হবে, আর ধাক্কা বেশি মানে রোধ বেশি। তো রোধের সাথে সমানুপাতিক সম্পর্ক। কি ক্লিয়ার? এইবার 2 নম্বর দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। বারবার এটা হচ্ছে কেন? এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তত ইলেকট্রন আরামে যাইতে পারবে। কোন একটা পরিবাহীর প্রস্থচ্ছেদ যত বেশি হবে তত ইলেকট্রন আরামে যাইতে পারবে। ধরো এই একটা তার, এই একটা তার সেম উপাদানের এই আর একটা তার। তো নিচের তার দেখো প্রস্থচ্ছেদ কম, উপরের তার প্রস্থচ্ছেদ বেশি। তো ইলেকট্রন তখন দৈর্ঘ্য সেম, দেখো এল কনস্ট্যান্ট, এল সেম, দুটোরই দৈর্ঘ্য সেম, প্রস্থের ক্ষেত্রফল আলাদা, এর প্রস্থের বেশি এর প্রস্থচ্ছেদ কম। যার প্রস্থচ্ছেদ বেশি তার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্রি ভাবে যাইতে পারবে, মানে ফ্রি ভাবে তো যাইতে পারবে না আসলে, ধাক্কা কম সংঘটিত হবে, সংঘর্ষ কম হবে। আর যার মনে করো প্রস্থচ্ছেদটা কম তার মধ্য দিয়ে ধাক্কা বা সংঘর্ষটা বেশি হবে, তাহলে এই ক্ষেত্রে রোধ হবে বেশি, এই ক্ষেত্রে রোধ হবে কম। নরমালি চিন্তা করে দেখো তো, তোমারে বললাম একটা পথের মধ্যে দিয়ে যাও, তাহলে পথটা যত চওড়া হবে তত তুমি আরামে যাইতে পারবা, আর পথটা যত ন্যারো হবে শুরু হবে তত কিন্তু তোমার বাধা লাগবে, ঠিক আছে? তাহলে এবার পরিবাহীর রোধ আর প্রস্থের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। কখন? যখন দৈর্ঘ্য এল, তাপমাত্রা উপাদান কনস্ট্যান্ট, এমসিকিউতে আসে। বলো এমসিকিউতে উত্তর দিবা। কোন একটি তারের দৈর্ঘ্য 3 গুণ হলে রোধ পূর্বের কত গুণ হবে? 3 গুণ, সমানুপাতিক। কোন একটি তারের প্রস্থচ্ছেদ পূর্বের 3 গুণ হলে রোধ কত হবে? প্রস্থচ্ছেদ, তাহলে প্রস্থচ্ছেদ যত বেশি রোধ তত কম হবে, তাহলে তখন 3 ভাগ হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, 1/3 হবে, ঠিক আছে? প্রস্থচ্ছেদ 3 গুণ করছি, তাহলে রোধ 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1/3 হয়ে যাবে। তাহলে এবার বলো তো, আমি যদি বলি ব্যাস দ্বিগুণ করা হলো তাহলে রোধ কত হবে? ব্যাস দ্বিগুণ, ব্যাস বা ব্যাসার্ধ, এ ইকুয়াল টু কি? পাই আর স্কয়ার না? এ ইকুয়াল টু এই যে প্রস্থচ্ছেদ, এ ইকুয়াল টু পাই আর স্কয়ার। তাহলে ব্যাস বা ব্যাসার্ধ ধরো দ্বিগুণ করা হলো, ব্যাস দ্বিগুণ করা মানে কিন্তু ব্যাসার্ধ দ্বিগুণ করা, মানো তো এটা? ব্যাস দ্বিগুণ করা মানে ব্যাসার্ধ দ্বিগুণ করা। তাহলে আমি যদি ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ করি তাহলে প্রস্থচ্ছেদ হবে 2 এর বর্গ 4 গুণ, তার অ্যান্সার কিন্তু হবে 1/4, রোধ হয়ে যাবে তখন 1/4। তো এমসিকিউতে কিন্তু মুখে মুখে এগুলো উত্তর দেয়, এগুলো কিন্তু প্রচুর আসে বোর্ড পরীক্ষায়। এইবার আসো, দেখো আমরা এইখানে দেখতে পারলাম যে রোধ তাহলে পরিবাহীর দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা তার দৈর্ঘ্যের উপর, একটা তার প্রস্থের ক্ষেত্রফলের উপর। আমরা তাহলে এই দুইটা সূত্রকে কম্বাইন করতে পারি না? আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a, তাহলে একসাথে লিখতে আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ লিখতে পারি না? তাহলে এবার আসো 3 নম্বর, এটা হচ্ছে উপাদানের সূত্র, তৃতীয় সূত্র লিখে।
এবার উপাদানের সূত্র তোমার বুঝতে হবে না, এখানে যা লেখা আছে কিছুই বুঝতে হবে না তোমার। দেখো আমরা দেখলাম পরিবাহীর রোধ নির্ভর করে তার দৈর্ঘ্যের উপর, আমরা দেখলাম পরিবাহী রোধ নির্ভর করে তার প্রতিরোধের ক্ষেত্রফলের উপর। ওকে, এই দুইটাকে আমরা কম্বাইন করব, তাহলে কম্বাইন করলে L ডিভাইডেড বাই এর সমানুপাতিক। এবার সমানুপাতিক চিহ্ন উঠাই দিব, উঠাই দিয়ে ধ্রুবক নিব। তো ধ্রুবক আমরা নিই না, আমরা ইচ্ছা মতো আরবিটারি কনস্ট্যান্ট নিই না, ধ্রুবক নিলাম 1। তুই বলতাম না ভাই ধ্রুবক হবে কি যেন একটা পড়ে, ধরো তুমি 9 10 পড়ো নাই, এখানে ধ্রুবক নিলাম 1, সমস্যা কি, ধ্রুবক 1 নিলাম, আমার ইচ্ছা আরবিটারি কনস্ট্যান্ট 1 নিলাম। এখন একটা কথা আছে, দেখো এই একটা তার, এই একটা তার আর এই একটা তার, দুটো তারেরই দেখো দৈর্ঘ্য সেম, এরও দৈর্ঘ্য যা এরও দৈর্ঘ্য তাই, এরও প্রস্থচ্ছেদ যা এরও প্রস্থচ্ছেদ তাই, কিন্তু একটা সাদা তার একটা হলুদ তার, মানে একটা কপার তার একটা সিলভার তার আর কি, দুইটা তারের উপাদান আলাদা। এখন যেহেতু দৈর্ঘ্য সেম, যেহেতু প্রস্থের ক্ষেত্রফল সেম, আর সমান সমান L বাই L লিখছি, তাহলে L এর মান বসাবো, A এর মান বসাবো, L এর মান বসাবো, A এর মান বসাবো, রোধের মানও সেম পাবো, এইটা রোধও যা হবে এইটা রোধও তাই হবে। এইবার তুমি এই দুইটা রোধ ধরো পরিমাপ করলা, অনেকে বলে ভাই কেমনে পরিমাপ করতে পারো, ওই যে মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ আছে না, এটাকে নিয়ে মিটার ব্রিজে বসালা, এটাকে নিয়ে মিটার ব্রিজে বসালা, বসায় দেখলা এটা রোধ 12 ওহম, এটা রোধ 24 ওহম, কি হলো, দুইটা রোধ আলাদা আলাদা হয়ে গেল। আরে ভাই দুইটা রোধ তো আলাদা আলাদা হওয়ার কথা ছিল না, সূত্র বলতেছে L ডিভাইডেড বাই A R ইকুয়াল টু, L এর মান সেম, A এর মান সেম, তাহলে R এর মানও তো সেম হওয়া উচিত, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে যে না, এই দুইটা রোধের মান সেম হচ্ছে না। তার মানে অবশ্যই আরো কোনো না কোনো রাশি আছে যার উপর রোধ নির্ভর করছে, বুঝলাম আমার কথা, আরো কোনো না কোনো একটা রাশি আছে যার উপর রোধ নির্ভর করছে, সেরকম একটা রাশি এখানে আছে। তা আমরা দেখলাম তাহলে কি রাশি আছে, সেই রাশিটা কি হতে পারে, কার উপর নির্ভর করতে পারে, তাই না? তা আমরা তখন দেখলাম দৈর্ঘ্য সেম, প্রস্থের ক্ষেত্রফল সেম, উপাদান আলাদা, তার মানে আমরা বুঝলাম ও আচ্ছা দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল সেম থাকলেও রোধ আলাদা হবে যখন উপাদান আলাদা আলাদা হচ্ছে, সিলভার তার কপার তার আলাদা আলাদা উপাদান, রোধ হয়ে যাচ্ছে আলাদা। তাহলে এই সমীকরণে এই সূত্রে অবশ্যই এখানে আরবিটারি কনস্ট্যান্ট 1 নেওয়া যাবে না, এখানে কেউ না কেউ থাকবে, কেউ না কেউ কোনো না কোনো একটা ধ্রুবক এখানে কোনো না কোনো রাশি এখানে আনবো আমি, যে উপাদানের নির্ভরশীলতা বুঝাবে, বুঝতে পারছো, যে উপাদানের নির্ভরশীলতা বুঝাবে, তাহলে তাকে আমরা বললাম রো, যে উপাদানের নির্ভরশীলতা বুঝাবে, এই রোকেই বলা হচ্ছে আপেক্ষিক রোধ, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক, রোধাঙ্ক বুঝছো, এর আরেকটা নাম হচ্ছে রোধাঙ্ক, আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। তাহলে আপেক্ষিক রোধ রো, রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল, এইটা। আপেক্ষিক রোধ কিসের উপর ডিপেন্ড করে, উপাদানের উপর ডিপেন্ড করে, উপাদান আলাদা আপেক্ষিক রোধ আলাদা, উপাদান সেম আপেক্ষিক রোধ সেম। ওকে, একক কি হবে, একক হবে ওহম মিটার, কেমনে, এই যে আর এর একক ওহম, এটা মিটার স্কয়ার, আর দৈর্ঘ্যের একক এম, তাহলে এককটা হচ্ছে ওহম মিটার। কি ক্লিয়ার? দেখো আপেক্ষিক রোধের উল্টা রাশি, যেমন রোধের উল্টা রাশি কি, রোধের বিপরীত রাশি, রোধ আর এর বিপরীত রাশি, রোধের বিপরীত রাশি কি, রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, পরিবাহিতা, পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয় বলতো দেখি, পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, জি দিয়ে। রোধের একক যদি ওহম হয় তাহলে পরিবাহিতার একক কি, পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স, ঠিক আছে, ওহম ইনভার্স, রোধের একক ওহম, ঠিক আছে, আর পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স, অথবা রোধের একক অনেকে এইভাবে লেখে ওহম, ও এইচ এম, আর পরিবাহিতার একক হচ্ছে এম এইচ, মানে উল্টা মোহ, এভাবে লেখে কিন্তু। ওকে, এবার আসো, এবার আসো আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক এর উল্টাটা কি, আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক এর বিপরীত রাশি, এর বিপরীত রাশি, এর বিপরীত রাশি হচ্ছে সিগমা দিয়ে লেখা হয়, এই সিগমাকে বলা হয় পরিবাহতঙ্ক, পরিবাহতঙ্ক বা পরিবাহতাঙ্ক।
তারপরে আরেকটা নাম কি যেন আছে, ভুলে গেলাম। পরিবাহতঙ্ক, আপেক্ষিক পরিবাহিতা। এটা যেমন আপেক্ষিক রোধ, এটা যেমন আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহকত্ব বা পরিবাহকত্ব, ঠিক আছে, এরকম অনেকগুলো নাম আছে। পরিবাহকত্ব মনে হয় হবে না, দেখি একটু বইটা শিওর হই। কি আটকে যাচ্ছে নাকি? আটকে যাচ্ছে? দেখো এবার দেখো, ঠিক আছে। এখন ঠিক আছে তো নাকি বলো? এখন ঠিক আছে কিনা বলো, একটু রিপিট করবেন, আটকে গেছিল। রিপিট করার কিছু নাই, যেমন রোধের বিপরীত রাশি কি? পরিবাহিতা না, জি। রোধের বিপরীত রাশি কি? পরিবাহিতা, জি। আর আপেক্ষিক রোধের বিপরীত রাশি তাহলে কি হবে? আপেক্ষিক রোধ বা রোধাঙ্কের বিপরীত রাশি কি হবে? রোধাঙ্ক, তাহলে পরিবাহত অঙ্ক। বাংলা পড়ায় আসো, তোমরা ছোটবেলায় পড়ছো না, কি জানো বলো এটাকে? বিপরীত শব্দ পড়ো নাই? কই আমি, এই যে আমি আছি, আমি আছি একটু সাইডে আছি। তো সেরকম যে রোধাঙ্ক তার বিপরীত পরিবাহত অঙ্ক, আপেক্ষিক রোধ তার বিপরীত আপেক্ষিক পরিবাহিতা। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো? হ্যাঁ, পরিবাহকত্ব, ঠিক আছে। আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, হ্যাঁ, পরিবাহতঙ্ক বা পরিবাহিতাঙ্ক একই কথা। আর একটা হচ্ছে পরিবাহকত্ব, ঠিক আছে। এই আবার আটকে গেছে কেন? এই, আবার আটকে যাচ্ছে কেন? কি বলবো এগুলো? এগুলো বলিও না, এগুলো বললে ভালো লাগে না। দাদা সিমেন্স মানে কি জানো ছিল? সিমেন্স হচ্ছে পরিবাহিতার একক, সিমেন্স। এই এখন ঠিক আছে বলো? এই তোমরা যদি এরকম বলো আটকে যাচ্ছে, তাহলে কি হবে বলো? বলিও না, এরকম বলিও না। আমার নেটের লাইনটা একেবারে ফেলে দিতে হবে, পচা লাইন একটা। হ্যাঁ, আমাদের আমি চিন্তা করতেছি আসলে যে আমার এই নেটের লাইনটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে নতুন লাইন নিব, ফালতু। হ্যাঁ, নাম উল্লেখ করে দিই, আম্বার আইটি। কেউ আম্বার আইটি নিবা না, বুঝছো? রাজশাহী যারা আছো, রাজশাহী কেন, বাংলাদেশে যারা আছে, আম্বার আইটি নেট নিবা না, একেবারে বাজে, একেবারে বাজে। স্টার লিংক লাগান, আচ্ছা ঠিক আছে, দেখি কোনটা ভালো পাওয়া যায়। তো চলো, এবার আরেকটা জিনিস আছে, তাপমাত্রা। তাপমাত্রা নির্ভরশীলতা, তাপমাত্রার সূত্র। রোধ তাপমাত্রার উপর নির্ভর করে। যেমন তাপমাত্রা বাড়ালে স্থির আয়তনে গ্যাসের চাপ বাড়ে, স্থির চাপে গ্যাসের আয়তন বাড়ে, ঠিক তেমনি রোধও বাড়ে। ঠিক আছে, ঠিক তেমনি রোধও বাড়ে। এবং এই হিসাবগুলো অনেকটা আদর্শ গ্যাসের অধ্যায়ের মতো। যেমন মনে করো কোনো একটা আদর্শ গ্যাসের আয়তন, স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন ধরো 0°C তাপমাত্রায় ভি নট। এবার আমি 0°C থেকে এখন মনে করো θ°C তাপমাত্রা বাড়াইলাম, θ°C। এই θ°C গ্যাসের আয়তন ধরো ভি থেটা। তো ভি থেটা কত হবে মনে আছে? চার্লসের সূত্র। কোন গ্যাসের 0°C তাপমাত্রায় তার আয়তন ভি নট, আমি θ°C তাপমাত্রায় আয়তন চাই। তাহলে আদর্শ গ্যাসের চ্যাপ্টারে চার্লসের সূত্র বিবৃতিটা এরকম ছিল যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C তাপমাত্রার আয়তনের
মানে ভি নট এর 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় প্রতি ডিগ্রির জন্য ভি নট বাই 273। তাহলে থেটা ডিগ্রির জন্য কতটুকু বৃদ্ধি পারবে, এর সাথে গুণ থেটা, এর সাথে গুণ হবে থেটা, এতটুকু বৃদ্ধি পায়। আগে ছিল কত, ভি নট, তাহলে ভি নটের সাথে এটা যোগ দিলে এটাই হবে ভি থেটা। মনে পড়ে কিনা, মনে পড়ে? তাহলে অতএব ভি থেটা এটা ইকুয়াল টু ভি নট কমন নিয়ে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 273 ইন্টু থেটা। তারপরে আমরা লিখতাম যে ভি থেটা এটা ইকুয়াল টু ভি নট 1 প্লাস 1/273, এটাকে আমরা বলবো গামা পি, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ গামা, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ গামা, গামা পি ইন্টু থেটা। এই যে আদর্শ গ্যাসের চ্যাপ্টারে পড়ছিলাম, মনে পড়ে? ঠিক একইভাবে তাপীয় সূত্র তাহলে ছিল পি থেটা, থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ পি নট ইন্টু 1 প্লাস গামা ভি স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ ইন্টু থেটা। এই যে এরকম ছিল সূত্র। ঠিক তেমনি কোন একটা পরিবাহী তার তার রোধ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর নট। এখন তাপমাত্রা বাড়ানো হইলো, তাপমাত্রা বাড়িয়ে থেটা ডিগ্রি সেলসিয়াস করা হইলো, তাহলে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ আর থেটা কত হবে? তাহলে রোধ আর থেটা হবে আর নট, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে রোধ তার সাথে গুণ 1 প্লাস আলফা, গামা না, গামা ছিল, গামা হবে না, আলফা ইন্টু থেটা। এইটাই হচ্ছে আমাদের সূত্র, এটাই হচ্ছে আমাদের তাপমাত্রার উপর রোধের নির্ভরশীলতা। তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে। আর এই যে থেটা সরি আলফা, এর পরিচয় হচ্ছে রোধের উষ্ণতা প্রসারণ সহগ, রোধের উষ্ণতা প্রসারণ সহগ, রোধের উষ্ণতা প্রসারণ সহগ, ঠিক আছে, বা রোধ প্রসারণ সহগ, ঠিক আছে। গামা পি অংশটা আরেকবার বলেন। গামা পি, এই যে গামা পি 1/273 কে গামা পি লিখতাম না আদর্শ গ্যাসের চ্যাপ্টারে, পড়ছো না? ভুলে গেছো? গামা পি হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, আর গামা বি হচ্ছে স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ। এটা চাপের পরিবর্তন, এই কারণে চাপ প্রসারণ সহগ। এটা আয়তন বের করছি, এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এবার আমি যদি আলফাটা বের করতে চাই, এখান থেকে যদি আলফাটা বের করি, তাহলে আর থেটা ইকুয়াল টু আর নট আলফা থেটা। আমি যদি আলফা ইকুয়াল টু কত সেটা বের করতে চাই, তাহলে এখান থেকে আর নট আলফা থেটা এটা ইকুয়াল টু আর থেটা মাইনাস আর নট। তাহলে অতএব আলফা ইকুয়াল টু আর থেটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থেটা, ডিভাইডেড বাই আর নট থেটা। এটা হচ্ছে রোধের উষ্ণতা প্রসারণ সহগ আলফা। আমাদের এই সূত্রটা লাগবে না, এটা দরকার নেই, এটা মাথায় রাখলে সব ম্যাথ পারা যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখলেই সব ম্যাথ পারা যাবে, বুঝতে পারছো? ওকে, চলো। আর আলফার একক কি হবে? আলফার একক হবে পার ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো, এই যে আলফা ইন্টু থেটা আছে না, তো এটা কি এক না? একের কি কোনো মাত্রা বা সহগ আছে? নেই। তাহলে এর সাথে যা যোগ হবে তারও কোনো মাত্রা বা হচ্ছে একক থাকা যাবে না। তাহলে থেটা যদি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আলফা থেটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আলফার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, আলফার একক, ঠিক আছে। আলফার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। রেদওয়ান বলছে দাদা বেশি ঘুমালে আরো ঘুম পাই কেন? ফিজিক্সের লজিক কি বিষয়ে? কম ঘুমাবা তাহলে ঘুম পাবে না, এই তো লজিক। সমাধান দিয়ে দিলাম, লজিক লাগবে না তোমার, সমাধান দিয়ে দিলাম, তোমাকে সমাধান দিয়ে দিলাম, বুঝলা? তাহলে মোটামুটি আমাদের টপিক সব শেষ হয়ে গেছে। এইবার ভাই চলো কয়েকটা ম্যাথ পরপর করে ফেলি, ঠিক আছে, কয়েকটা ম্যাথ করে ফেলি, চলো। এক নম্বর, একটা পরিবাহী তার আঁকা আছে, এই পরিবাহী তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, আর এই পরিবাহীর ডি
অর্থাৎ ব্যাস, এটা বলা আছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার। আর আধান বাহক 8.4 ইন্টু 10⁻28 পার মিটার কিউব। মানে কি পার মিটার কিউব মানে কি বলো? একক আয়তনে প্রতি মিটার কিউবে আধান বাহক এতগুলো, অর্থাৎ একক আয়তনে আধান বাহক দেওয়া আছে ছোট হাতের n। আমাদের তাড়ন বেগ প্রবাহ ঘনত্ব এবং একক সময়ে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, একক সময়ে মানে প্রতি সেকেন্ডে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধান বাহক সংখ্যা, একক সময় এর মধ্য দিয়ে কি পরিমাণ আধান বাহক প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে চলো শুরু করি। কই গেল? তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে কি চাইছে? তাড়ন বেগ। ভাই তাড়ন বেগ I = NAVE, তাড়ন বেগ v লাগবে। তাহলে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে, ভালো কথা। একক আয়তনে আধান বাহকে যে প্রতি মিটার কিউবে আধান বাহক সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ছোট হাতের n, 8.4 ইন্টু 10⁻28, বুঝছো? এবার গুণ এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এইটা। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো দেওয়া নেই, আমাদের দেওয়া আছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর হচ্ছে 2 মিলিমিটারের অর্ধেকে 1 মিলিমিটার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই 1 ইন্টু 10⁻³ তার স্কয়ার, ভি 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে সবই জানি, এখান থেকে জানি না হচ্ছে ভি এর মান। এখান থেকে ভি এর মানটা বের করবা। করো তো তোমরা ভি এর মানটা বের করো তো দেখি কত আসে। 10/8.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 28 গুণ 3.1416 ইন্টু 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার ইন্টু 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19। দেখো 2.36 ইন্টু 10⁻⁻4 আসছে। 10/8.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 28, সরি আমার চাপ পড়ে সব ডিলিট হয়ে গেল। 14 16 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার গুণ 1.6 এক্সপোনেনশিয়াল -19। 2 পয়েন্ট, হ্যাঁ ঠিকই তো আছে। 2.36 ইন্টু 10⁻⁻4, দেখো তো এত মিটার পার সেকেন্ড আসছে কিনা। হ্যাঁ, তাহলে ত্বরণ বেগ গেল। এবার প্রবাহ ঘনত্ব জে। ভাই প্রবাহ ঘনত্ব তুমি তোমার মতো করে যেভাবে বের করতে চাও, আই কে এ দিয়ে ভাগ দিতে পারো যেহেতু ব্যাস দেওয়া আছে। কেউ চাইলে এই সূত্র দিয়ে করতে পারো, I/A, ঠিক আছে। আর কেউ যদি মনে করো না ভাই আমি এভাবে করব, যে ইকুয়াল টু একটা সূত্র শিখছিলাম, সেটা কি NVE, এই সূত্র দিয়ে করবা। এন এর মান, বি এর মান, ই এর মান সবই জানো, তুমি এই সূত্র দিয়েও করতে পারো, যার যেটা ভালো লাগে। কি করে দেওয়া দরকার আছে আমার মনে হয় না, তবে এইটা দিয়ে আমি করতে সাজেস্ট করবো না, I/A দিয়ে করতে বলবো, কারণ আই আর এ দেওয়া আছে। তুমি যদি এইভাবে করতে চাও তাহলে তারণ বেগ আগে বের করা লাগবে, দেন তারপর করতে হবে, ঠিক আছে। বাকি থাকলো কি, একক সময়ে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধান বাহক সংখ্যা বের করতে বলছে, প্রবাহিত আধান বাহকের সংখ্যা বের করতে বলছে। তাহলে দেখো I = Q/T, ভালো করে দেখবা। এবার I = Q মানে NE/T, একক সময়ে আধান বাহক সংখ্যা বের করতে বলছে। টি সময়ে পরিবাহীর মধ্য দিয়ে আধান বাহক সংখ্যা যদি হয় n, তাহলে অতএব একক সময়ে পরিবাহীর মধ্য দিয়ে আধান বাহক সংখ্যা হবে N/T। তাহলে আমার N/T বের করতে বলছে, এই যে N/T। তাহলে অতএব N/T এটা সমান সমান হচ্ছে N/T, এটা সমান সমান হচ্ছে I/E। কথা কি বুঝলা? তাহলে এটাই আমার একক সময়ে আধান বাহক সংখ্যা, একক সময়ে আধান বাহক, একক সময়ে আধান বাহক হচ্ছে এটা। এবার মান বসাই দাও। আয়ের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার,
ই এর মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার 19, তাহলে 10 ডিভাইডেড বাই 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 19, 10 ডিভাইডেড বাই 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 19, তাহলে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এত টি, ঠিক আছে, এত টি পার সেকেন্ডে, বুঝলা? তাহলে একক হবে পার সেকেন্ড, এত টি পার সেকেন্ড, একক সময় আদান বাহক সংখ্যা হয়ে গেল, শেষ। ভাইয়া যে কোন সূত্র দিয়ে বেটার, এটা আরবার একটু বলেন, যে এই সূত্রটা দিয়ে বেটার, কারণ আই এর মান দেওয়া, এ এর মান পাই আর স্কয়ার, যেহেতু তোমার ব্যাস দেওয়া আছে। আর তুমি যদি এটা দিয়ে করো তাহলে তো ভি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। ধরো তোমার তারণ বেগ বের করতে বললো না, তাই না, তোমাকে বললো আদান আদান ঘনত্ব বের করো, যে বের করো, তাহলে তুমি ভি বের করে এনে তারপরে বসাইতে হবে, তো ঝামেলা না, তার চেয়ে উপরে সূত্র দিয়ে করাটা বেটার। এখন তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো, কোন সমস্যা, কি ক্লিয়ার? ওকে, তাহলে চলো নেক্সট ম্যাথে চলে যাই, নেক্সট ম্যাথে চলে যাই। 2 নম্বর, আরো একটা পরিবাহী তারের খন্ডাংশ একে দেওয়া আছে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1.5 অ্যাম্পিয়ার এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বলে দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কয়ার। ধরো প্রতিটি, এটা কপার তার, প্রতিটি কপার অ্যাটম থেকে, ধরো প্রতিটি কপার অ্যাটম থেকে একটি করে ফ্রি ইলেকট্রন সরবরাহ হচ্ছে, ঠিক আছে। আর কপারের ঘনত্ব 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব, কপারের তারের ঘনত্ব। আর অ্যাটমিক মাস, কপারের আণবিক ভর আর কি, অ্যাটমিক মাস এটা হচ্ছে 63.5 গ্রাম, 63.5 গ্রাম। তাড়ন বেগ নির্ণয় করতে বলছে, আধান বাহকের এই পরিবাহীর মধ্য দিয়ে তাড়ন বেগ নির্ণয় করো, খুব সুন্দর একটা কোশ্চেন। এই পরিবাহীর মধ্য দিয়ে আধান বাহকের তাড়ন বেগ নির্ণয় করতে বলছে। I equal to NAVE, তাহলে তাড়ন বেগ V equal to I divided by NAE, যেখানে n এর পরিচয় হচ্ছে একক আয়তন আধান বাহক সংখ্যা, n এর পরিচয়, যেখানে n এর পরিচয়, ছোট হাতের n এর পরিচয় একক আয়তনে আধান বাহক সংখ্যা। তোমার এখানে আধান বাহকের সংখ্যা দেওয়া নেই, এর মান দেওয়া আছে, হ্যাঁ এর মান লাগবে, আয়ের মান দেওয়া আছে, আয়ের মান লাগবে, ই এর মান আমি জানি। তাহলে তাড়ন বেগ বের করতে গেলে আয়ের মান জানা, এর মান জানা, ই এর মান আমি জানি 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 আমি জানি। ঝামেলা লাগাইছে এন, একক আয়তনে আধান বাহক সংখ্যা কত বলে দেওয়া নেই। কিন্তু আগের ম্যাথটাতে দেখো আধান বাহক সংখ্যা বলে দেওয়া ছিল এতটি পার মিটার কিউব, অর্থাৎ একক আয়তনে আধান বাহক সংখ্যা। এই তোমাকে একটা কথা বলি, অনেক সময় কিন্তু এরকমও থাকতে পারে, তখন কিন্তু একটু চালাক হইতে হবে নিজে, ঠিক আছে। অনেক সময় ধরো এরকম থাকতে পারে, এমন থাকলে ধরো আধান বাহক সংখ্যা বললো 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 28 এত পার সেন্টিমিটার কিউব, এরকম বললো, প্রতি মিটার কিউবে না, পার সেন্টিমিটার কিউবে যদি বলে দেয় কোনো সমস্যা নেই। এরকম যদি থাকে তাহলে এইভাবে লিখবা 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 28 এতটি পার সেন্টিমিটার কিউবে, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব। এবার 1 সেন্টিমিটার কিউবে কে মিটার কিউব করবা, কেমনে করে 1 সেন্টিমিটার কিউব কে মিটার কিউব করবা, তাহলে 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 28 নিচে মিটার কিউব বানাবা, সেন্টিমিটার কিউব কে মিটার কিউব বানাবা, বলো কত দিয়ে গুণ দিতে হয়, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে, 100 গুণ 100 গুণ 100, ঠিক আছে, 100 গুণ 100 গুণ 100, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 হবে। 100 গুণ 100 গুণ 100 দিয়ে ভাগ দিতে হয় সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত কি হবে মিটার কিউব। তাহলে 28 29 30 31 32 33 34 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 34 মিটার কিউব, এত পার মিটার কিউব, বুঝলা, মাথা রাখবা, ঠিক আছে। এইভাবে এরকম যদি সেন্টিমিটার কিউব থাকে সেটাকে মিটার কিউবে কনভার্ট করে নিতে হবে। তো তোমার ভাগ্য ভালো এখানে মিটার কিউব দেওয়া আছে, কোনো ঝামেলা নেই। তো এরকম কোনো তথ্য কিন্তু এখানে দেওয়া নেই, এরকম কোনো তথ্য এই ম্যাথটাতে দেওয়া নেই। তাহলে যেহেতু দেওয়া নেই সেহেতু হিসাব করে নিতে হবে। কিভাবে হিসাব করবা,
একক আয়তনে আধান বাহক সংখ্যা n, এটা হচ্ছে টোটাল আধান বাহক সংখ্যা ডিভাইডেড বাই টোটাল আয়তন। বলো ভি আয়তনে আধান বাহক সংখ্যা যদি টোটাল আধান বাহক সংখ্যা যদি বড় হাতের n হয়, একক আয়তনে আধান বাহক সংখ্যা n ডিভাইডেড বাই ভি, তাহলে n ডিভাইডেড বাই ভি লাগবে। ওকে, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে কি ভি এর মান কি পাবো? ভি আয়তন পাবো না, আয়তন পাবো না, কিন্তু ঘনত্ব পাবো। তাহলে আয়তনকে তো একটু ধরে মডিফাই করা যায়, আয়তনকে ধরে একটু মডিফাই করা যায়। আয়তনকে কিভাবে? ঘনত্ব রো, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো। তাহলে এখানে এন ডিভাইডেড বাই ভি, ভি এর জায়গায় বসাবো এম ডিভাইডেড বাই রো, তো ডিভাইডেড বাই রো উপরে চলে গেল, এই যে নিচে ভাগ রো লাভ দিয়ে চলে গেল উপরে। রো জানি এম হচ্ছে এই কপারের খণ্ডের ভর, এই কপার খণ্ডের এই যে তার, এই তার খণ্ডের ভর, আর এন হচ্ছে টোটাল টোটাল আধান বাহকের সংখ্যা। এবার কথা হচ্ছে এম এর মান তো দেওয়া নেই, কপারের খালি অ্যাটমিক মাসটা দেওয়া আছে, কপারের ঘনত্ব দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে আমাদের ঝামেলা হচ্ছে এন জানি না, এম জানি না, এটা হচ্ছে আমাদের ঝামেলা। এবার একটা জিনিস তুমি দেখো, এবার একটা জিনিস একটু দেখো, এগুলাকে একটু সাইডে সরাই, জায়গা নেই। এবার তুমি একটা জিনিস একটু দেখো, মোল সংখ্যা, আমরা যেটা জানি মোল সংখ্যা, মোল এন, এই এন কিন্তু মোল সংখ্যা, এই এন এর সাথে এন রে জড়াবা না। আচ্ছা বাংলা লিখে দিই, মোল সংখ্যা, মোল হচ্ছে ভর ভাগ আণবিক ভর, মোল সংখ্যা। তারপরে অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, মনে পড়ে? এগুলো কি মনে পড়ে? বলো এটা মনে পড়ে কিনা? এই যে এম ডিভাইডেড বাই বড় হাতের এম, এন ডিভাইডেড বাই এন, মনে পড়ে এটা? তাহলে এবার এইটুকু নিয়ে কাজ করো তো, জাস্ট এইটুকু, এইটুকু জাস্ট নিয়ে কাজ করো। এইটুকু নিয়ে যদি তুমি কাজ করো, দেখো এইটুকু নিয়ে যদি তুমি দেখো, তাহলে এটা হচ্ছে টোটাল আধান বাহক সংখ্যা, এইটা হচ্ছে টোটাল ভর, আণবিক ভর, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমি যদি বলি অতএব, অতএব এন ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই এম, এম এই এন এর নিচে এম কে নিয়ে গেলাম, তাহলে এম এর সাথে গুণ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর বড় হাতের এম না, দেখো এন এর নিচে ছোট হাতের এম কে নিয়ে গেলাম, আর এটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই এম, কোনাকুনি গুণ করো দেখো একই জিনিস পাবে। তাহলে কাহিনী হচ্ছে এবার এন ডিভাইডেড বাই এম, এন ডিভাইডেড বাই এম মানে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা ঘনত্ব ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে এবার এই এই যে একক আয়তন আধান বাহক সংখ্যা, এইটা নিয়ে আমরা এখানে বসাই দিব, তাহলেই কাজ শেষ। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ, জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা রো ডিভাইডেড বাই বড় হাতের এম, এবার এ ইন্টু ই, আই এর মান 1.5, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঘনত্ব 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তারপরে এর সাথে ভাগ হচ্ছে এম, এম হচ্ছে 6 দেখো 63.5 গ্রাম, কেজিতে বসাইতে হবে কিন্তু 6.5 63.5 গ্রামকে কেজি 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিতে হবে। তারপরে এর সাথে এ গুণ ই গুণ, তাহলে গুণ এ হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তার সাথে গুণ ই, এর মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, বুঝলা? 10 টু দি পাওয়ার -19, দেখো দেখা যাচ্ছে না, ওই পাশে একটু দেখা যাচ্ছে না, আচ্ছা এই পাশে সরাই নিয়ে আসি, এই কি হলো, এই যে একটু এই পাশে সরাই নিয়ে আসলাম, এই দেখো দিয়ে এবার এখানে হিসাব করবা, হিসাব করে যা মান আসে এত মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে তার বেগ, বুঝলা? বুঝলা? ঠিক আছে, কথা কি বুঝছো? ক্লিয়ার? এখন এইখানে একটা প্রশ্ন আছে আমার, প্রশ্নটা হচ্ছে যে ভাই আমাদের লাগবে একক আয়তনে আধান বাহক মানে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে, একক আয়তনে আধান বাহক বা ইলেকট্রনের সংখ্যা লাগবে আমার। তো তুমি এই যে এন এর পরিচয় জানো, একক আয়তনে আধান বাহক সংখ্যা মানে ইলেকট্রনের সংখ্যা, কিন্তু তুমি যে এখানে কপারের ভর দিয়ে ভাগ করলে, এখানে যে কপারের সংখ্যা, কপার অ্যাটমের সংখ্যা, এই যে এন এ, এই যে এন, এটা তো কপার অ্যাটম সংখ্যা,
তাকে কপারের ভর দিয়ে ভাগ দিচ্ছি, তাই না? কথা কি বুঝছো? কপারের ভর ডিভাইডেড বাই কপারের আণবিক ভর। এবার কতগুলো এখানে কতগুলো কপার অ্যাটম আছে, এই যে কতগুলো কপার অ্যাটম আছে, একটা কপার অ্যাটম, একটা কপার অ্যাটম, এই একটা কপার অ্যাটম, এরকম কতগুলো কপার অ্যাটম আছে। এই সবগুলো কপার অ্যাটমের সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কপার অ্যাটম সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, কপারের ভর, কপার খণ্ডের পুরো খণ্ডের ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর। তাহলে এই যে এন, এই এন এর পরিচয় তো কপার অ্যাটমের সংখ্যা। তো তুমি এখানে আধান বাহকের সংখ্যায় এটা কেন ব্যবহার করলা? এই যে আধান বাহকের সংখ্যায় কেন এটা ব্যবহার করলা? এই যে এটা কেন ব্যবহার করলা? এটারই তো কাহিনী। কাহিনীটা কি বলো তো? বলো কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যতগুলো কপার অ্যাটম আছে সবগুলো কপার অ্যাটমই একটা একটা করে ফ্রি ইলেকট্রন দিছে। দেখো লাইনটা পড়ো, ধরো প্রতিটি কপার অ্যাটম থেকে একটি করে ফ্রি ইলেকট্রন সরবরাহ করা হয়। না না ভুল না, ভুল না, ভুল না, কাটতে হবে না। দেখো প্রতিটি কপার অ্যাটম থেকে একটি করে ফ্রি ইলেকট্রন সরবরাহ করা হয়। তাহলে কপার অ্যাটমের সংখ্যা যে কটা, ধরো 10টা কপার অ্যাটম আছে, তো 10টা কপার অ্যাটম থেকে 10টা ফ্রি ইলেকট্রন আসে। তাহলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা এবং কপার অ্যাটমের সংখ্যা একই জিনিস। তাহলে এখানে যদি তুমি বলো ভাই এটা তো কপার অ্যাটম সংখ্যা, আর এখানে তো বসাইতে হবে ফ্রি ইলেকট্রনের সংখ্যা, ভাই দুটো তো একই জিনিস। কি কথা কি বুঝছো? দুটো তো একই জিনিস, এই কারণে কনফিউশন হওয়ার এখানে কোনো সুযোগ নাই। বলো বুঝলা কিনা? ওকে ঠিক আছে, তাহলে এবার চলো সামনে আগাই, সামনে আগাই, আরো কিছু ম্যাথ করি দেখি, চলো। বলা হচ্ছে একই উপাদানের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত, এটা এমসিকিউ, দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর ব্যাসের অনুপাত 2:1, ব্যাসের অনুপাত 2:1। প্রথম কোশ্চেন আপেক্ষিক রোধের অনুপাত, আপেক্ষিক রোধের অনুপাত কত, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তাদের রোধের অনুপাত কত, তাদের রোধের অনুপাত কত। ওকে নাও শুরু করি, চলো। আপেক্ষিক পড়ো, আপেক্ষিক রোধের অনুপাত কত, ρ1 ρ2 1:1, অ্যান্সার শেষ। এটার করার জন্য কোনো ম্যাথ করার দরকার নেই। কিভাবে? একই উপাদান, শেষ। উপাদান একই, এবার তার যা হবে হোক, আপেক্ষিক রোধ একই থাকবে, উপাদানের উপর নির্ভর করে, শেষ। এবার আসো তাদের রোধের অনুপাত চাইছে, এবার R1 R2 এর অনুপাত। তাহলে দুটো তার, তাদের দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত 2:1, সরি 2:3, তাহলে L1 L2 2:3। আর ব্যাসের অনুপাত, ভাই ব্যাসের অনুপাত মানে D1 D2 অথবা R1 R2, কারণ ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাতও তাই। তাহলে আমাদের লাগবে A1 A2, A1 ডিভাইডেড বাই A2, তাহলে R1 R2 এটা হচ্ছে 2:1। এবার আসো যেহেতু উপাদান একই, তাহলে রোধ R1 ডিভাইডেড বাই R2, R ইকুয়াল টু রো L ডিভাইডেড বাই A, রো L ডিভাইডেড বাই A, L1 A1 L2 A2, রো রো কাটাকাটি, তাহলে L1 ডিভাইডেড বাই L2, A2 ডিভাইডেড বাই A1, ঠিক আছে। L1 ডিভাইডেড বাই L2 মানে 2/3, L1 ডিভাইডেড বাই L2 মানে 2/3, আর A2 ডিভাইডেড বাই A1, তাহলে পাই R2 পাই R1 এর স্কয়ার, পাই পাই কাটাকাটি গেল, পাই পাই কাটাকাটি গেল, তাহলে 2/3 R2 বাই R1, R2 বাই R1 মানে 1/2 এর হোল স্কয়ার, তাহলে 1/2 এর হোল স্কয়ার মানে 1/4, একবার লিখে দিই 1/4। তাহলে অনুপাত হচ্ছে 2 4 কাটাকাটি করে নিচে 2, তাহলে 1 ডিভাইডেড বাই 3 দুগুণে 6, 1/6 নাকি 1/6, শেষ। ওকে ঠিক আছে, বলো।
এবার আসো আর একটা খুব সহজ ম্যাথ প্রশ্ন হচ্ছে 6 ওহম রোধের একটি তারকে 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো 3 গুণ লম্বা করা হলো 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো পরবর্তী রোধের মান কত পরবর্তীতে রোধ কত হবে 6 ওহম 6 ওহম রোধের একটা তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে তো পরবর্তীতে রোধ কত হবে ঠিক আছে খুবই কমন কোশ্চেন এগুলা কোশ্চেন ব্যাংক খুললে অহরহ পাবা খুবই সহজ কোশ্চেন কমন কোশ্চেন তো 3 গুণ লম্বা করা হয়েছে দৈর্ঘ্য 3 গুণ দৈর্ঘ্যের সাথে আর এর সাথে রোধের সম্পর্ক সমানুপাতিক তাহলে দৈর্ঘ্য যদি 3 গুণ হয় রোধও হবে 3 গুণ ঠিক আছে দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয় রোধও হবে 3 গুণ তাহলে 3 গুণ হলে 6 গুণ 3 318 উত্তর হচ্ছে না 318 না যদি কোশ্চেন এরকম করতো দেখো কোশ্চেনটা যদি এরকম থাকতো যে 6 ওহম রোধের একটি তারের দৈর্ঘ্য 3 গুণ হলে দৈর্ঘ্য 3 গুণ করা হলে 3 গুণ হলে রোধ কত এরকম যদি হইতো তাহলে আর হয়তো 6 গুণ 3 318 কোশ্চেনটা যদি এরকম থাকতো ঠিক আছে কিন্তু কোশ্চেনটা এরকম না ঠিক আছে এরকম হলে এরকম তো কিন্তু কোশ্চেনটা এরকম না তো ঝামেলা কোথায় ঝামেলা হচ্ছে টেনে কথাটাতে টেনে লম্বা এটাতে ঝামেলা তাহলে ধরো তারটা ছিল এরকম টেনে 3 গুণ 1 গুণ 2 গুণ 3 গুণ টেনে যদি এরভাবে লম্বা করা হয় তাহলে প্রস্থচ্ছেদ এরকম থাকবে না প্রস্থচ্ছেদ কমে আসবে যদি টেনে লম্বা করা হয় সরু হয়ে যাবে তারটা এরকম সরু হয়ে যাবে তাহলে এর প্রস্থচ্ছেদ যা ছিল তার চেয়ে অনেক কমে যাবে কিন্তু লম্বা হয়েছে 3 গুণ তাহলে এটা 3l একই উপাদান রো প্রস্থচ্ছেদ a1 প্রস্থচ্ছেদ a2 রোধ r1 6 ওহম রোধ r2 কত হবে বের করতে চাই টেনে 3 গুণ লম্বা এই হচ্ছে কাহিনী তাহলে এবার দুইটাকে ভাগ দিয়ে দাও r1 বাই r2 এটা হচ্ছে রো l1 মানে l ডিভাইডেড বাই a1 রো l2 মানে 3l ডিভাইডেড বাই a2 তাহলে রো কাটা r1 এর মান 6 r2 এর মান বের করতে চাই lও কাটা তাহলে 1/3 আর উপরে a2 নিচে a1 এবার দেখো r2 এর মান বের করতে চাইলে a2 a1 এর অনুপাত লাগবে দেওয়া নেই টেনে লম্বা করছি টেনে লম্বা হয়ে গেছে তো টেনে লম্বা করছি আমি টেনে লম্বা করলে আয়তন তো সেম আছে দৈর্ঘ্য বেশি হয়ে গেছে প্রস্থচ্ছেদ কমে গেছে আয়তন সেম আছে বা ভর সেম আছে বলতে পারি তাহলে ভর m সমান সমান m ইনিশিয়াল m ফাইনাল তো দুইটা সেম আছে এবার m ইকুয়াল টু রো ভি রো ঘনত্ব সেম আছে ভি ঠিক আছে ভি ধরো আগের v1 আর রো v2 রো সেম রো কাটাকাটি তাহলে v1 সমান সমান v2 এবার v ইকুয়াল টু প্রস্থচ্ছেদ গুণ দৈর্ঘ্য অর্থাৎ a1 3l সরি a1 l আর a2 3l l কাটাকাটি আমার লাগবে a2 বাই a1 কত তাহলে a2 বাই a1 তাহলে 1/3 a2 বাই a1 মানে 1/3 তাহলে এখান থেকে 6 ভাগ r2 1/3 a2 বাই a1 মানে 1/3 3 × 9 6 9 54 অতএব r2 হচ্ছে 54 ওহম শেষ বুঝলা এইবার শোনো এই ম্যাথ তো প্রচুর আসে এই যে তোমরা অনেকে উত্তর বলে দিছিলা সাথে সাথে উত্তর যখন এখানে বলে দিছো কেন বলছো কেমনে বলছো তুমি বলতে পারছো উত্তরটা বলতে পারছো শর্টকাট দিয়ে কোন শর্টকাট এই যে তোমার শেখাই দিই টেনে লম্বা করলে r2 হবে n² r1 এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে শর্টকাট টেনে লম্বা করলে টেনে যদি লম্বা করা হয় তাহলে n হচ্ছে কত গুণ লম্বা
10 হচ্ছে কত গুণ লম্বা করা হলো। তো 10 এ 3 গুণ মনে মনে বসাও 3, 3 এর বর্গ 9, r1 এর মান 6, তাহলে 6 9 54, এই 6 9 54 ওহম। ওকে, বুঝলা কি? বলো বুঝলা কি? আসো নেক্সট, এবার তাপমাত্রার একটা ম্যাথ করি। বলা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী তারের রোধ, তাপমাত্রায় একটা পরিবাহী তারের রোধ 32.2 ওহম। আরো 10 ডিগ্রি সেলসিয়াস, আরো 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে রোধ হয়, পরিবর্তনে তারের রোধ হয় 34.3 ওহম। তাহলে আলফার মান কত বের করতে হবে, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত বের করতে হবে। তাপমাত্রায় রোধ কত বের করতে হবে। আলফা কি রোধের উষ্ণতা প্রসারণ সহ, ঠিক আছে, আলফা কি রোধের উষ্ণতা প্রসারণ সহ, বুঝলা? তাহলে দেখো কি বলছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী তারের রোধ হচ্ছে এত, আরো 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে রোধ হয় তারের রোধ হয় এত। আরো 10 ডিগ্রি সেলসিয়াস মানে কি, মানে হচ্ছে 20 ছিল আরো 10 ডিগ্রি মানে 30। তাহলে ব্যাপারটা কি, 20 ডিগ্রি সেলসিয়াসের রোধ এত, 30 ডিগ্রি সেলসিয়াসের রোধ এত, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াসের রোধ কত, এই হচ্ছে কোশ্চেন, বুঝলা? এখন একটা কথা আছে, আমাদের বলছে আরো 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে রোধ, পরিবর্তন, ভাই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বলি, তো 10 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে, আবার 10 ডিগ্রি সেলসিয়াস কমও হতে পারে। তো 10 ডিগ্রি সেলসিয়াস যদি বেশি হয় তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস, আর 10 ডিগ্রি সেলসিয়াস যদি কম হয় তাহলে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। কথা কি বুঝলে? এখন কথা হচ্ছে কি, আমাদের এইটার কথা বলে নাই, ভাই বুঝলেন কেমনে, এখানে তো বলছে পরিবর্তন, আপনি বুঝলেন কেমনে যে 10 ডিগ্রি কমের কথা বলে নাই, বেশির কথা বলছে, এটা বুঝলেন কেমনে? বুঝলাম হচ্ছে রোদ দেখে, কারণ তাপমাত্রা বাড়াইলে রোদ বাড়ে। দেখো রোদ হচ্ছে 34.3, আগে ছিল 32.2, রোদ বাড়ছে, তার মানে অবশ্যই তাপমাত্রা বাড়ানো হয়েছে, কমানো হয়নি। কমানো হলে রোদ তো কমতো, বুঝলা? ঠিক আছে, এই যে একদম হচ্ছে ভাই কমতেও তো পারে বাড়তেও তো পারে, দুটাই তো হইতে পারে, এই যে দুইটা তো হবে না, বুঝে নিতে হবে কমন সেন্স দিয়ে, যে রোদ বাড়ছে 32 থেকে 34, তাহলে রোদ যেহেতু বাড়ছে তার মানে অবশ্যই তাপমাত্রাটা বৃদ্ধি করা হয়েছে। তো আরো 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন মানে এখানে বৃদ্ধি পরিবর্তন, কমানো না। ক্লিয়ার? তাহলে এইবার আসো, এইবার হিসাব। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, তাহলে R20 মানে মূল সূত্র কি, মূল সূত্র হচ্ছে R থেটা, R0 1 প্লাস আলফা থেটা। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে রোদ R20 R0, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদ কত জানি, জানি না, কি আর করবো, জানি না, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদ বলে নাই। 1 প্লাস আলফা থেটা কত, থেটা হচ্ছে 20 ডিগ্রিতে 20 20, ক্লিয়ার? এবার R20 এর মান, R20 এর মান 32.2 বলে দিছে, তাহলে অতএব R20 32.2, এটা সমান সমান R0 1 প্লাস আলফা 20, সমীকরণ নম্বর 1। এবার 30 ডিগ্রি সেলসিয়াসে R30, R0 এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ, 1 প্লাস আলফা 30, ঠিক আছে? এই 30 কে ডিগ্রি সেলসিয়াসকে ডিগ্রি সেলসিয়াসে রাখবা, কারণ আলফা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, এটার আবার খবরদার কেলভিন করিও না। এবার এটা হচ্ছে 34.3, এটা সমান সমান R0 1 প্লাস আলফা 30, সমীকরণ নম্বর 2। এবার বলো দুইটা সমীকরণ দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে, বলো এই দুইটা সমীকরণ দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে, ভাগ 1/2, 32.2 34.3, R0 R0 ভ্যানিশ, 1 প্লাস আলফা 20 আর 1 প্লাস আলফা 30। এইবার কোনাকুনি গুণ টুন করে এখান থেকে আলফার মানটা বের করে নিতে হবে, ঠিক আছে, কোনাকুনি গুণ করে এখান থেকে আলফার মানটা বের করে নিতে হবে। তাহলে একবারে করে দেবো, বলো
এখান থেকে একবার বের করে দিব, ক্যালকুলেটর উঠাই দিবা, ওরা একবার মান বলে দিবে, আর তুমি কোনাকুনি গুণ করবা যদি তোমার হাতে অডেল সময় থাকে। তাহলে 32.2 ডিভাইডেড বাই 34.3 সমান সমান পুরো ইকুয়েশন আমি তুলে ফেলবো 1 প্লাস আলফা, আলফাকে ধরলাম এক্স ইন্টু 20, আর নিচে 1 প্লাস আলফা, আলফাকে ধরলাম এক্স ইন্টু 30। শিফট সলভ, সলভ ফর এক্স। শিফট সলভ, সলভ ফর এক্স। আয় 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 আয়, আসে না তো, 7, হ্যাঁ আসছে। 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত পার ডিগ্রি সেলসিয়াস। এই এটা হচ্ছে আলফার মান। এবার বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ কত? ভাই সহজ, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ কত? সহজ, বলো কেমনে করবা? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত, কিভাবে করবা বলো? তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ চাইছে, 50 ডিগ্রি সেলসিয়াসে আর 50, এটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা 50, এটারে বলো সমীকরণ 3। এবার 1 আর 3 অথবা 2 আর 3 যে কোনো একটা নাও, 1/3। তাহলে 32.2 ডিভাইডেড বাই আর 50, তারপরে আর নট কাটা 1 প্লাস আলফা 20, আর এখানে 1 প্লাস আলফা 50। এবার আলফার মান বসায় দাও। তাহলে 32.2 ডিভাইডেড বাই আর 50, 1 প্লাস আলফার মান 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 20, 1 প্লাস 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 50। তাহলে 1 প্লাস 7.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 20 ইন্টু 1 প্লাস 7.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 50। ঠিক আছে, ওকে। 32.5 ভাগ অ্যান্সার, তাহলে হবে 38.85। অতএব আর 50 হচ্ছে 38.85 ওহম। দেখো আসছে কিনা? ইয়েস, 38.85 ওহম। গুড 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 গুড। চলো নেক্সট আরেকটা ম্যাথ করব, সুন্দর একটা ম্যাথ। বলা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের রোধ, দৈর্ঘ্যের তারের রোধ 10 ওহম। তারটিকে বৃত্তাকারে বাঁকানো হলো, তারটিকে বৃত্তাকারে বাঁকানো হলো। অনুরূপ একটি তার এই বৃত্তের ব্যাস বরাবর যুক্ত করা হলো, ব্যাস বরাবর যুক্ত করা হলো। ঠিক আছে, ব্যাসের দুই প্রান্তের তুল্য রোধ কত? ব্যাসের দুই প্রান্তের তুল্য রোধ কত? এটা আমাদের হিসাব করতে হবে, ব্যাসের দুই প্রান্তের তুল্য রোধ কত। হ্যাঁ, তো পারবো কিনা বলো? দেখো একটা বৃত্তাকার তার, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারের রোধ 10 ওহম, এটারে বৃত্তাকারে বাঁকানো হয়েছে, এই যে পুরাটা বৃত্তাকারে বাঁকানো হয়েছে। তো এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এবং এর রোধ কত? রোধ হচ্ছে 10 ওহম। তাহলে ব্যাস বরাবর ধরো এই যে ব্যাস, এই যে ব্যাস, তাহলে এখান থেকে এইটুকু রোধ 5 ওহম, বুঝলা? আর এখান থেকে এইটুকু রোধ, এই তারের রোধ 5 ওহম, কারণ অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তাহলে 5 ওহম 5 ওহম, এটা তো বুঝছো, কমন সেন্স। যদি আমি ব্যাস বরাবর ভাগ করে উপরের অংশ চিন্তা করি, এইটুকু তারের রোধ 5 ওহম, নিচের এইটুকু তারের রোধ 5 ওহম। এইবার কি করা হয়েছে? ব্যাস বরাবর
অনুরূপ একটা তার, অনুরূপ একটা তারকে ব্যাস বরাবর যুক্ত করা হয়েছে। এই সেম টাইপের একটা তারকে ব্যাস বরাবর যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আমাদের তুল্য চাইছে এই দুই বিন্দুর তুল্য, এই বিন্দু আর এই বিন্দুর তুল্য চাইছে, বুঝলা? এই বিন্দু আর বি বিন্দুর তুল্য চাইছে ধরো। তাহলে তুমি বলো তো, সেম টাইপের একটা তারকে মাঝখানে ব্যাস বরাবর যুক্ত করলাম, তাহলে মাঝখানের এই তারটার রোধ কত বলো? মাঝখানের এই তারটার রোধ কত? মাঝখানের এই তারটার রোধ 10 ওহম বলছে একজন, মার দিব ধরা। পুরো এই তারটার রোধ হচ্ছে 10 ওহম। 10 ওহম অর্ধেক হয়ে 5 5। এবার অনুরূপ আরেকটা তার, অনুরূপ মানে একই উপাদান একই রকম তার, ওইরকম একটা তারকে ব্যাস বরাবর যুক্ত করা হয়েছে, ব্যাস বরাবর, ব্যাসের দৈর্ঘ্যের সমান আর কি। অনুরূপ একটি তার ব্যাস বরাবর যুক্ত করা হলো, ব্যাস বরাবর যুক্ত করা হলো টান টান করে, ব্যাস বরাবর একই ধরনের একটি তার যুক্ত করা হলো। তাহলে এই তারের দৈর্ঘ্যটা কত? এই তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য হচ্ছে 2r। এই যে তার, এর দৈর্ঘ্যটা হচ্ছে 2r, দৈর্ঘ্য হচ্ছে 2r, r ইনটু r মানে ব্যাস। এখন এর রোধ কত সেটা বের করতে হবে। কেমনে? পুরো এই যে তারটা ছিল, পুরো তারটা এই বৃত্তের পরিধি, পুরো তারটা বৃত্তের পরিধি, তাহলে 2 পাই r এর রোধ, রোধ 10 ওহম, 2 পাই r এর রোধ 10 ওহম। তাহলে 1 মিটার, 1 এককের রোধ 10 ভাগ 2 পাই r ওহম। অতএব আমার লাগবে 2r দৈর্ঘ্যের রোধ। তাহলে 2r দৈর্ঘ্যের রোধ 10 ডিভাইডেড বাই 2 পাই r ইনটু 2r, তাহলে 2r 2r কাটাকাটি, তাহলে এটা হচ্ছে 10 ভাগ পাই ওহম, বুঝলা? 10 ভাগ পাই ওহম, তাহলে এটুকু রোধ হচ্ছে 10 ভাগ পাই ওহম। তাহলে এবার তিনটা রোধ সমান্তরাল আছে, এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, তিনটা রোধ সমান্তরাল আছে। এই যে উপরের তারটা রোধ হচ্ছে 5, নিচের তারটা রোধ হচ্ছে 5, আর মাঝখানে এই তারটা রোধ হচ্ছে 10 ভাগ পাই। এবার এরা কিসে আছে? সমান্তরালে। তাহলে তুল্য বের করতে হবে আর, আর পি। তাহলে 1/5, 1/5 আর পাই বাই 10 তার ইনভার্স, বুঝলা? গুগলি টাইপ কোশ্চেন। 5 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 3.1416 ভাগ 10, যা হবে তার ইনভার্স 1.400, 1.4002 ওহম। ঠিক আছে, 1.4002 ওহম মানে 1.4। ওকে ভাই, নেক্সট দিন ওয়াইফাই চেঞ্জ করে ক্লাস নেন ইনশাআল্লাহ। এই ওয়াইফাই ফেলে দিব, ফালতু আম্বার, এটি একটা নেট এত বাজে হইতে পারে। 10 সেন্টিমিটার তারের রোধ, তারের রোধ 10 ওহম। না, এই ম্যাথ শেষ, তড়িতের শেষ ম্যাথ। তারটিকে বৃত্তাকারে বাঁকিয়ে, তারটিকে বৃত্তাকারে বাঁকিয়ে বৃত্তের উপর দুই বিন্দুর, বৃত্তের উপর দুই বিন্দুর তুল্য, দুই বিন্দুর তুল্য হচ্ছে 2 ওহম। বিন্দুদ্বয়ের অবস্থান, বিন্দুদ্বয়ের অবস্থান নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন, বিন্দুদ্বয়ের অবস্থান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখো, একটা তার আছে তোমার কাছে, এই যে লম্বা একটা তার, এই তারের দৈর্ঘ্য ভাই 10 সেন্টিমিটার, হ্যাঁ, আর তার রোধ হচ্ছে 10 ওহম, 10 ওহম। তাহলে 10 সেন্টিমিটারের রোধ যদি 10 ওহম হয়, 1 সেন্টিমিটারের রোধ কত? ঠিক নিয়ম, 10 সেন্টিমিটারের রোধ 10 ওহম হলে অতএব 1 সেন্টিমিটারের রোধ 10 ভাগ 10, 1 ওহম, বুঝলা? কি কঠিন ক্যালকুলেশন। এবার এই তারটাকে বৃত্তাকারে বাঁকানো হয়েছে, এই তারটাকে এই যে বৃত্তাকারে বাঁকানো হয়েছে,
এবার বৃত্তের যে কোনো দুই বিন্দুর ধরো এই বিন্দু, ধরো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুই বিন্দুর তুল্য রোধ 2 ওহম বলে দিছে, তুল্য রোধ 2 ওহম। তাহলে বলো তো এই দুই বিন্দুর মানে এই বৃত্তের উপর যে কোনো দুইটা বিন্দু তাদের তুল্য রোধ 2 ওহম। তার মানে এইটুকুর রোধ আর তার সাথে এইটুকুর রোধ এরা কিসে আছে? এইটুকুর রোধ আর এইটুকুর রোধ এরা পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত আছে। বুঝলাম? তাহলে ধরো এইটুকু তারকে আমি একটু মার্ক করি, এইটুকু তার হচ্ছে গোলাপি তার, মানে গোলাপি কালি দিয়ে মার্ক করে দিলাম। আর এইটুকু হচ্ছে সবুজ অংশ, এই যে সবুজ অংশ, এটুকু মিলেই তো এই তারটা। তাহলে ধরো এই যে এইটুকু হচ্ছে সবুজ অংশ আর বাকিটুকু হচ্ছে গোলাপি অংশ, এই যে বাকিটুকু হচ্ছে এই যে গোলাপি অংশ। বুঝলা? আমাদের চাইছে অবস্থান, অবস্থান এই বিন্দু দুইটার অবস্থান। এই বিন্দু দুইটার অবস্থান মানে কি জানো? এই তারটা আর এই তারটার দৈর্ঘ্য, সহজ কথা। এটুকুর দৈর্ঘ্য আর এটুকুর দৈর্ঘ্য কত সেটা আমাদের চাইছে, আর কিচ্ছু না। তাহলে তুমি আমাকে বলো, ধরো এইটুকুর রোধ হচ্ছে R1 আর এইটুকুর রোধ হচ্ছে R2, তাহলে এরা তো ভাই প্যারালালি আছে। তাহলে R1 হচ্ছে গোলাপি অংশের রোধ, R2 হচ্ছে সবুজ অংশের রোধ, এটা R2 আর এটা R1। তাহলে আমি যা জিজ্ঞেস করি তার উত্তর দিবা ফটাফট, আমি যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবা। বলো R1 এবং R2 এদের রোধের সমষ্টি কত? বলো রোধের সমষ্টি কত? উত্তর দাও 10। এই যে R1 হচ্ছে এটা, R2 হচ্ছে এটা, তাহলে এই টোটালটা রোধ কত? 10 না? R1 আর R2 এর যোগফল হচ্ছে 10, R1 আর R2 এর যোগফল হচ্ছে 10 থাকলো। এবার এটা R1 আর এটা R2, এই যে এটা R1 আর এটা রোধ R2, R1 আর R2 সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে থাকলে তুল্য হচ্ছে 2 বলছে RP। সমান্তরালে মানে উপরে দুটোর গুণফল আর ভাই নিচে দুটোর যোগফল, এই যে তাহলে সমান্তরালে তুল্য 2, এর আর এর তুল্য 2, উপরে দুইটার গুণফল R1 R2 আর নিচে দুইটার যোগফল তো 10, এই যে যোগফল তো 10। এটাকে একটা কাজ করি, সমীকরণে 1 বলে রাখি। তাহলে এখান থেকে R1 * R2 হচ্ছে 10 গুণ 2 20, ঠিক আছে? তাহলে অতএব R2 = 20 ডিভাইডেড বাই R1, এটাকে ধরো বললাম সমীকরণ 2। এবার 1 নং সমীকরণ থেকে, এবার 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ R1 প্লাস R2 হচ্ছে 10, তাহলে এখানে মান বসাই দিই, R2 এর মান বসাই দিব। R2 হচ্ছে 20 ডিভাইডেড বাই R1 = 10, তাহলে নিচে R1 উপরে R1 এর স্কয়ার ইনটু 20 ইনটু 10, তাহলে R1 এর স্কয়ার মাইনাস 10 R1 প্লাস 20 = 0। এখান থেকে এবার সলভ করো, সলভ করে দ্বিঘাত সমীকরণ সলভ করো, সলভ করে R1 এর মান বের করো। তাহলে এটা 1 মাইনাস 10 প্লাস 20, তাহলে ভাই R1 আসলে হচ্ছে 5 প্লাস √5, দ্যাট মিনস 7.236 এত ওহম, আর আরেকটা হচ্ছে 5 মাইনাস √5 অর্থাৎ 8.2। বুঝলা? 8.2 মানে না ভাই এটা তো R1 এর দুইটা মান, ওই তো ওটাই হবে। ওই 20 কে যখন R1 দিয়ে ভাগ দিবা, এখান থেকে মান নিয়ে ভাগ দিবা, তো 7.236 দিয়ে ভাগ দিলে এটাই আসবে দেখবা। তাহলে 2.7639 এত ওহম। ধরো এটা R1 ই বললাম, আচ্ছা ঠিক আছে, R1 এরই দুইটা মান। এবার R1 এর মান ওখানে বসাও, বসে 8.2 পাবা। তো 8.2 এর মান দেখবা এটা বসালে এটা পাবা আর এটা বসালে এটা পাবা, তাই না? দেখি তো 20 ভাগ 7.236, এই যে 2.7639, দেখছো পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা রোধ, একটা R1 আর একটা R2। তাহলে এটাকে আর R1 না বলে R2 বলি। এইবার আসো, আমাদের চাইছে এই বিন্দু দুইটার অবস্থান, যে কোন বিন্দু দ্বয়ের তুল্য হচ্ছে 2, এটা চাইছে আমাদের। তাহলে কোন বিন্দু দ্বয়ের? এমন ভাবে বিন্দু দুইটা নিব যেন একটা তারের দৈর্ঘ্য হয় 7.236 সেন্টিমিটার, আর একটা তারের দৈর্ঘ্য হয় 2.7639 সেন্টিমিটার। কেমনে? এগুলো তো ওহম, কেমনে বলতেছি, ওই যে 1 সেন্টিমিটারের রোধ এত 1 ওহম। এটা খুব ইজি করে দেওয়া হয়েছে। ইজি কেমনে করা হয়েছে জানো? তোমার ম্যাথ তো ইজি করে দিছি, 10 সেন্টিমিটার রোধ 10 ওহম দিয়ে ইজি করে দিছি, যে প্রত্যেক সেন্টিমিটারের রোধ 1 ওহম করে।
কিন্তু আমি যদি বলতাম 10 সেন্টিমিটারের রোধ 25 ওহম, তাহলে কিন্তু তোমার এই সব হিসাব করা লাগতো। তাহলে এবার আসলে 7.236 7.236 এত ওহমের দৈর্ঘ্য, এত ওহমের দৈর্ঘ্য 7.236 সেন্টিমিটার। আবার ঠিক একইভাবে 2.7639 এত ওহমের দৈর্ঘ্য, এত ওহমের দৈর্ঘ্য হবে 2.7639 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। যে বিন্দুদ্বয়ের অবস্থান নির্ণয় করো, অর্থাৎ বিন্দুদ্বয় এমন হবে যাতে দুইটা অংশের দৈর্ঘ্য যথাক্রমে এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার হয়। এই হচ্ছে কাহিনী। ওকে, চলতরিতে আমি যা করাইলাম মোটামুটি এগুলা করো, এগুলা করলে আশা করি তোমার সবই হয়ে যাবে, আর তেমন কিছু বাকি নাই। ঠিক আছে, এগুলা করলে সবই হয়ে যাবে, আর তেমন কিছু বাকি নাই কিন্তু এই অধ্যায়ে। ঠিক আছে, আর কিছু কিছু জিনিস বাকি আছে, ওগুলা মেগা এক্সামের জন্য রেখে দিয়েছি। আর তোমাদের তো মনে হয় 2 তারিখে পরীক্ষা আছে, স্থিরতরিতে পরীক্ষা আছে 2 তারিখ। তো স্থিরতরিতে যা ক্লাসে করাইছি এগুলো খুব ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, বেসিক জিনিসগুলো মাথায় থাকলে পরীক্ষা কিন্তু ভালো হবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আর কোন অধ্যায় নিয়ে দেখা হচ্ছে বলো? এরপরে কোন অধ্যায় নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে? নাকি তোমাদের অপার ভাই নিবে ক্লাস, নাকি আমি এখন রেস্টে যাব? যাই হোক, জানি না কোনটা কি হবে। তো তোমরা জেনে যাবা, সমস্যা নেই, জেনে যাবা, সমস্যা নেই। তোমাদের মাস্টার ভাই কোন ক্লাস নিচ্ছে? তোমাদের চলতরিতের পাশাপাশি কি চলতেছে? চলতরিতের পাশাপাশি কোন অধ্যায় চলতেছিল? চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম চলতেছে না? ওকে, তাহলে আমার তো চলতরিত শেষ হলো, এরপরে মনে হয় ভৌত আলোক বিজ্ঞান আছে আমার কপালে। তো যাই হোক, আমার ভাগে যেটা থাকে সেটা শুরু হয়ে যাবে। আমার ভাগে তো বড় বড় চ্যাপ্টার গুলো আমার ভাগে পড়ে, বড় বড় চ্যাপ্টার গুলো আমার ভাগে পড়ে, নয়তো চ্যাপ্টার যেগুলো আমার ভাগে পড়ে সেগুলো বড় হয়ে যায়। ঠিক আছে, আমি কোনো ম্যাথ দেখে তাড়াতাড়ি চিন্তা করতে পারি না। এখন তাড়াতাড়ি চিন্তা করতে হবে না, এখন আগে ম্যাথ শেষ করো, বইয়ের ম্যাথ শেষ করো, আমরা যা করা এটাই করো আগে। করতে করতে প্র্যাকটিস করতে করতে নিজের এমন লেভেলে নিয়ে যাবা যেন ম্যাথ দেখলে উত্তর বলে দিতে পারো যে এই ম্যাথটা অমুক পৃষ্ঠায় অমুক বইয়ে, হ্যাঁ অমুক খাতায় আছে, যেন পৃষ্ঠা নম্বর সব বলে দিতে পারো। নিজেরা প্র্যাকটিস করে ওই লেভেলে নিয়ে যেতে হবে। বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর কোনো বিকল্প নাই। তাহলে তোমার ম্যাথের উপর দখল আসবে, বইয়ের উপর দখল আসবে। তুমি শুধু পড়ে গেলা, শুধু আমার ক্লাস দেখে গেলা, নিজে বাসায় প্র্যাকটিস করলে না, তাহলে কিন্তু নবডঙ্কা, কোনো লাভ হয় না। ওকে, বলো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সুখ দুঃখের কথা যা বলতে চাও বলো। বিয়ে করবেন কবে? এই কোশ্চেন ছাড়া আর কোনো কোশ্চেন নাই দুনিয়াতে? এই কোশ্চেন ছাড়া কি আর কোনো কোশ্চেন নাই? ভাই দ্বিতীয় বর্ষের পড়ার একটু চাপ বেশি, পড়তে মাঝে মাঝে মন চায় না, একটু সাজেশন দেন। নিজেরা ধরে মাঝে মাঝে মাইর দিবা। ঠিক আছে, নিজেই নিজের গার্জিয়ান হয়ে যাবা, তারপরে চিন্তা করবা যে তোমার হচ্ছে উত্তম মাধ্যম ম্যাথ দরকার, না হলে তুমি পড়তে পারতেছো না। ঠিক আছে, এইভাবে নিজেরা মোটিভেট করবা। রোমান ইসলাম, আমার নামটা নেন ভাই, নিলাম, তোমার নামটা নিলাম, খুশি হয়েছো? বলো, এবার আমারে মিষ্টি খাও, এবার আমারে মিষ্টি খাও। ওকে, তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে তাড়াতাড়ি, খুব শীঘ্রই। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।